ভালোবাসা সে যে নিষ্পাপ শিশুর মতো সারল্য। ভালোবাসা সে যে জ্যোৎস্না রাতের মাধুর্য। ভালোবাসা সে যে সুন্দর। নমস্কার বন্ধুরা, গল্পের জগতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পরিণীতা। গল্পের জগতে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো আসুন শুনে নেওয়া যাক আজকের গল্প পরিণীতা। শক্তিশীল বুকে পড়িবার সময় লক্ষণের মুখের ভাব নিশ্চয় খুব খারাপ হইয়া গিয়াছিল, কিন্তু গুরুচরণের চেহারাটা বোধ করি তার চেয়েও মন্দ দেখাইল। যখন প্রত্যুষেই অন্তপুর হইতে সংবাদ পৌঁছিল গৃহিণী এইমাত্র নির্বিঘ্নে পঞ্চম কন্যার জন্মদান করিয়াছেন। গুরুচরণ ৬০ টাকা বেতনের ব্যাংকের কেরানি, সুতরাং দেহটিও যেমন ঠিকা গাড়ির ঘোড়ার মতো শুষ্ক শীর্ণ, চোখে মুখেও তেমনি তাহাদেরই মতো একটা নিষ্কাম নির্বিকার নির্লিপ্ত ভাব। তথাপি এই ভয়ঙ্কর শুভ সংবাদে আজ তাহার হাতের হুকাটা হাতেই রহিল। তিনি জীর্ণ পৈতৃক তাকিয়াটা ঠেস দিয়া বসিলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিবারও আর তাহার জোর রহিল না। শুভ সংবাদ বহিয়া আনিয়াছিল তাহার তৃতীয় কন্যা ১০ম বর্ষীয়া আন্নাকালী। সে বলিল, বাবা চলো না দেখবে। গুরুচরণ তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন, মা ১ গ্লাস জল আনতো খাই। মেয়ে জল আনিতে গেল। সে চলিয়া গেলে গুরুচরণের সর্বাগ্রে মনে পড়িল সতিকা গৃহের রকমারি খরচের কথা। তারপরে ভিড়ের দিনে স্টেশনে গাড়ি আসিলে দোর খোলা পাইলে 3rd ক্লাসের যাত্রীরা পোটলা পোটলি লইয়া পাগলের মতো যেভাবে লোকজনকে দলিত পিষ্ট করিয়া ঝাঁপাইয়া আসিতে থাকে, তেমনি মার মার শব্দ করিয়া তাহার মগজের মধ্যে দুশ্চিন্তা রাশি হু হু করিয়া ঢুকিতে লাগিল। মনে পড়িল গত বৎসর তাহার দ্বিতীয় কন্যার শুভ বিবাহে বউবাজারের এই দ্বিতল ভদ্রাসনটুকু বাধা পড়িয়াছে এবং তাহারও 6 মাসের সুদ বাকি। দুর্গাপূজার আর মাসখানেক মাত্র বিলম্ব আছে। মেজ মেয়ের ওখানে তত্ত্ব পাঠাইতে হইবে। অফিসে কাল রাত্রি 8টা পর্যন্ত ডেবিট ক্রেডিট মিলে নাই। আজ বেলা 12টার মধ্যে বিলাতে হিসাব পাঠাইতে হইবে। কাল বড় সাহেব হুকুম জারি করিয়াছেন, ময়লা বস্ত্র পরিয়া কেহ অফিসে ঢুকিতে পারিবে না, ফাইন হইবে। অথচ গত সপ্তাহ হইতে রজকের সন্ধান মিলিতেছে না। সংসারে অর্ধেক কাপড় চোপড় লইয়া সে বোধ করি নিরুদ্দেশ। গুরুচরণ আর ঠেস দিয়া থাকিতেও পারিলেন না। হুকাটা উঁচু করিয়া ধরিয়া এলাইয়া পড়িলেন। মনে মনে বলিলেন, ভগবান, এই কলিকাতা শহরে প্রতিদিন কত লোক গাড়ি ঘোড়া চাপা পড়িয়া অপঘাতে মরে, তারা কি আমার চেয়েও তোমার পায়ে বেশি অপরাধী? দয়াময়, তোমার দয়ায় একটা ভারী মোটর গাড়ি যদি বুকের উপর দিয়া চলিয়া যায়। আন্নাকালী জল আনিয়া বলিল, বাবা ওঠো, জল এনেছি। গুরুচরণ উঠিয়া সমস্তটুকু এক নিঃশ্বাসে পান করিয়া ফেলিয়া বলিলেন, আহ, যা মা, গিলাসটা নিয়ে যা। সে চলিয়া গেলে গুরুচরণ আবার শুইয়া পড়িলেন। ললিতা ঘরে ঢুকিয়া বলিল, মামা চা এনেছি, ওঠো। চায়ের নামে গুরুচরণ আর একবার উঠিয়া বসিলেন। ললিতার মুখের পানে চাহিয়া তাহার অর্ধেক জ্বালা যেন নিবিয়া গেল। বলিলেন, সারা রাত জেগে আছিস মা, আয় আমার কাছে এসে বস। ললিতা সলজ্জ হাসে কাছে বসিয়া বলিল, আমি রাত্রিরে জাগিনি মামা। এই জীর্ণ শীর্ণ গুরু ভারগ্রস্ত অকাল বৃদ্ধ মাতুলের হৃদয়ের প্রচ্ছন্ন সুগভীর ব্যথাটা তার চেয়ে বেশি এ সংসারে আর কেহ অনুভব করিত না।
গুরুচরণ বলিলেন, তা হোক, আয়, আমার কাছে আয়। ললিতা কাছে আসিয়া বসিতেই গুরুচরণ তাহার মাথায় হাত দিয়া সহসা বলিয়া উঠিলেন, আমার এই মাটিকে যদি রাজার ঘরে দিতে পারতুম, তবেই জানতুম একটা কাজ করলুম। ললিতা মাথা হেট করিয়া চা ঢালিতে লাগিল। তিনি বলিতে লাগিলেন, হ্যাঁ মা, তোর দুঃখী মামার ঘরে এসে দিন রাত্রি খাটতে হয়, তাই না? ললিতা মাথা নাড়িয়া বলিল, দিবারাত্রি খাটিতে হবে কেন মামা? সবাই কাজ করে, আমিও করি। এইবার গুরুচরণ হাসিলেন, চা খাইতে খাইতে বলিলেন, হ্যাঁ হ্যাঁ ললিতা, আজ তবে রান্না বান্নার কি হবে মা? ললিতা মুখ তুলিয়া বলিল, কেন মামা, আমি রাঁধব যে। গুরুচরণ বিস্ময় প্রকাশ করিয়া জিজ্ঞাসা করিলেন, তুই রাঁধবি কি মা? রাঁধতে কি তুই জানিস? জানি মামা, আমি মামিমার কাছে সব কিছু শিখে নিয়েছি। গুরুচরণ চায়ের বাড়িটা নামাইয়া ধরিয়া বলিলেন, সত্যি? সত্যি, মামিমা দেখিয়ে দেন, আমি কদিন রাঁধি যে। বলিয়াই মুখ নিচু করিল। তাহার আনত মাথার উপর হাত রাখিয়া গুরুচরণ নিঃশব্দে আশীর্বাদ করিলেন। তাহার একটা গুরুতর দুর্ভাবনা দূর হইল। এই ঘরটি গলির ওপরেই। চা পান করিতে করিতে জানালার বাহিরে দৃষ্টি পড়ায় গুরুচরণ চেঁচাইয়া ডাকিয়া উঠিলেন, শেখর নাকি? শোনো শোনো। একজন দীর্ঘায়তন বলিষ্ঠ সুন্দর যুবা ঘরে প্রবেশ করিল। গুরুচরণ বলিলেন, বসো, আজ সকালে তোমার খুড়িমার কাণ্ডটা শুনেছ বোধ হয়। শেখর মৃদু হাসিয়া বলিল, কাণ্ড আর কি, মেয়ে হয়েছে তাই। গুরুচরণ একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তুমি তো বলবে তাই, কিন্তু তাই যে কি সে শুধু আমিই জানি যে। শেখর কহিল, ওরকম বলবেন না কাকা, খুড়িমা শুনলে বড় কষ্ট পাবেন। তাছাড়া ভগবান যাকে পাঠিয়েছেন তাকে আদর আহ্লাদ করে ডেকে নেওয়া উচিত। গুরুচরণ মুহূর্তকাল মৌন থাকিয়া বলিলেন, আদর আহ্লাদ করা উচিত সে আমিও জানি, কিন্তু বাবা, ভগবানও তো সুবিচার করেন না। আমি গরিব, আমার ঘরে কেন? এই বাড়িটুকু পর্যন্ত তোমার বাপের কাছে বাধা পড়েছে, তা পড়ুক, সেজন্য দুঃখ করিনি শেখর। কিন্তু এই হাতেই দেখো না বাবা, এই যে আমার ললিতা, মা বাপ মরা সোনার পুতুল, একে শুধু রাজার ঘরেই মানায়। কি করে একে প্রাণ ধরে যার তার হাতে তুলে দিই বলতো? রাজার মুকুটে যে কোহিনূর জ্বলে, তেমনি কোহিনূর রাশিকৃত করে আমার এই মাটিকে ওজন করলেও দাম হয় না। কিন্তু কে তা বুঝবে? পয়সার অভাবে এমন রত্নকেও আমাকে বিলিয়ে দিতে হবে। বলো দেখি বাবা, সে সময় কি রকম শেল বুকে বাজবে? 13 বছর বয়স হলো, কিন্তু হাতে আমার এমন 13টা পয়সা নেই যে একটা সম্বন্ধ পর্যন্ত স্থির করি। গুরুচরণের 2 চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল। শেখর চুপ করিয়া রহিল। গুরুচরণ পুনরায় কহিলেন, শেখরনাথ, দেখো তো বাবা, তোমার বন্ধু বান্ধবের মধ্যে যদি এই মেয়েটার কোনো গতি করে দিতে পারো। আজকাল অনেক ছেলে শুনেছি টাকা কড়ির দিকে চেয়ে দেখে না, শুধু মেয়ে দেখেই পছন্দ করে। তেমনই যদি দৈবাত একটা মিলে যায় শেখর, তাহলে বলছি আমি, আমার আশীর্বাদে তুমি রাজা হবে। আর কি বলবো বাবা, এ পাড়ায় তোমাদের আশ্রয়ে আমি আছি। তোমার বাবা আমাকে ছোট ভাইয়ের মতনই দেখেন। শেখর মাথা নাড়িয়া বলিল, আচ্ছা, তা দেখব। গুরুচরণ বলিলেন, ভুলো না বাবা, দেখো, ললিতা তো 8 বছর বয়স থেকে তোমাদের কাছে লেখাপড়া শিখে মানুষ হচ্ছে। তুমি তো দেখতে পাচ্ছ কেমন বুদ্ধিমতী, কেমন শিষ্ট শান্ত। এক ফোঁটা মেয়ে, আজ থেকে ওই আমাদের রাধাবাড়া করবে, দেবে থবে, সমস্তই এখন ওর মাথায়। এই সময় ললিতা একটিবার চোখ তুলিয়াই নামাইয়া ফেলিল।
তাহার ওষ্ঠাধরের উভয় প্রান্ত ঈষৎ প্রসারিত হইল মাত্র। গুরুচরণে একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, ওর বাপি কি আজ কম রোগজার করেছে? কিন্তু সমস্তই এমন করে দান করে গেল যে এই একটা মেয়ের জন্যও কিছু রেখে গেল না। শেখর চুপ করিয়া রহিল। গুরুচরণ নিজেই আবার বলিয়া উঠিলেন, আর রেখে গেল নাই বা বলে কি করে? সে যত লোকের যত দুঃখ ঘুচিয়াছে তার সমস্ত ফলটুকুই আমার এই মাটিকে দিয়ে গেছে। তা নইলে কি এতটুকু মেয়ে এমন অন্নপূর্ণা হতে পারে? তুমি বলো না শেখর, সত্য কিনা? শেখর হাসিতে লাগিল, জবাব দিল না। সে উঠিবার উপক্রম করিতেই গুরুচরণ জিজ্ঞাসা করিয়া উঠিলেন, তা বাবা, এমন সকালেই কোথা যাচ্ছ? শেখর বলিল, ব্যারিস্টারের বাড়ি, একটা কেস আছে। বলিয়া উঠিয়ে দাঁড়াইতেই গুরুচরণ আর একবার স্মরণ করিয়া বলিলেন, কথাটা একটু মনে রেখো বাবা। ও একটু শ্যামবর্ণ বটে, কিন্তু চোখ মুখ এমন হাসি, এত দয়ামায়া পৃথিবী খুঁজে বেড়ালেও কেউ পাবে না। শেখর মাথা নাড়িয়া হাসি মুখে বাহির হইয়া গেল। এই ছেলেটির বয়স 25-26। এম.এ. পাশ করিয়া এতদিন শিক্ষানবিশ করিতেছিল। গত বৎসর হইতে এটর্নি হইয়াছে। তাহার পিতা নবীন রায় গুড়ের কারবারে লক্ষপতি হইয়া কয়েক বৎসর হইতে ব্যবসা ছাড়িয়া দিয়া ঘরে বসিয়া তেজারতি করিতেছিলেন। বড় ছেলে অবিনাশ উকিল, ছোট ছেলে এই শেখরনাথ। তাহার প্রকাণ্ড তেতলা বাড়ি পাড়ার মাথায় উঠিয়াছিল এবং ইহার একটা খোলা ছাদের সহিত গুরুচরণের ছাত্রা মিশিয়া থাকায় উভয় পরিবারে অত্যন্ত আত্মীয়তা জন্মিয়াছিল। বাড়ির মেয়েরা এই পথে যাতায়াত করিত। শ্যামবাজারের এক বড়লোকের ঘরে বহুদিন হইতেই শেখরের বিবাহের কথাবার্তা চলিতেছিল। সেদিন তাহারা দেখিতে আসিয়া আগামী মাঘের কোনো একটি শুভদিন স্থির করিয়া যাইতে চাহিলেন, কিন্তু শেখরের জননী স্বীকার করিলেন না। ঝিকে দিয়া বলিয়া পাঠাইলেন, ছেলে নিজে দেখিয়া পছন্দ করিলে তবেই বিবাহ দিব। নবীন রায়ের চোখ ছিল শুধু টাকার দিকে। তিনি গৃহিণীর এই গোলমেলে কথায় অপ্রসন্ন হইয়া বলিলেন, এ আবার কি কথা? মেয়ে তো দেখাই আছে। কথাবার্তা পাকা হয়ে যাক, তারপরে আশীর্বাদ করার দিন ভালো করে দেখলেই হবে। তথাপি গৃহিণী সম্মত হইলেন না, পাকা কথা কহিতে দিলেন না। নবীন রায় সেদিন রাগ করিয়া অনেক বেলায় আহার করিলেন এবং দিবানিদ্রাটা বাহিরের ঘরেই দিলেন। শেখরনাথ লোকটা কিছু শৌখিন। সে তেতলায় যে ঘরটিতে থাকে সেটি অতিশয় সুসজ্জিত। দিন 5-6 পরে একদিন অপরাহ্ন বেলায় সে সেই ঘরের বড় আয়নার সম্মুখে দাঁড়াইয়া মেয়ে দেখিতে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল। ললিতা ঘরে ঢুকিল। ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, বউ দেখতে যাবে না? শেখর ফিরিয়া চাহিয়া বলিল, এই যে। কই, বেশ করে সাজিয়ে দাও দেখি, বউ যাতে পছন্দ করে। ললিতা হাসিল, বলিল, এখন তো আমার সময় নেই শেখরদা, আমি টাকা নিতে এসেছি। বলিয়া বালিশের তলা হইতে চাবি লইয়া একটা দেরাজ খুলিয়া গনিয়া গনিয়া গুটি কয়েক টাকা আঁচলে বাঁধিয়া লইল। যেন কতকটা নিজের মনেই বলিল, টাকা তো দরকার হলে নিয়ে যাচ্ছি, কিন্তু এ শোধ হবে কি করে? শেখর চুলের এক পাশ বুরুষ দিয়া সযত্নে উপর দিকে তুলিয়া দিয়া ফিরিয়া দাঁড়িয়া বলিল, শোধ হবে না হচ্ছে। ললিতা বুঝতে পারিল না, চাহিয়া রহিল। শেখর বলিল, চেয়ে রইলে, বুঝতে পারলে না? ললিতা মাথা নাড়িয়া বলিল, না। আরো একটু বড় হও, তখন বুঝতে পারবে। বলিয়া শেখর জুতা পায়ে দিয়া বাহির হইয়া গেল। রাত্রে শেখর একটা কোচের ওপর চুপ করিয়া শুইয়াছিল। মা আসিয়া ঘরে ঢুকিলেন। সে তাড়াতাড়ি উঠিয়া বসিল। মা একটা চৌকির ওপর বসিয়া পড়িয়া বলিলেন, মেয়ে কিরকম দেখে এলি রে? শেখর মায়ের মুখের দিকে চাইয়া হাসিয়া বলিল, বেশ। শেখরের মায়ের নাম ভুবনেশ্বরী। বয়স প্রায় 50-এর কাছে আসিয়াছিল, কিন্তু
এমনই সুন্দর তাহার দেহের বাঁধন যে দেখিলে ৩৫-৩৬-এর অধিক মনে হইত না। আবার এই সুন্দর আবরণের মধ্যে যে মাতৃ হৃদয়টি ছিল, তাহা আরো নবীন, আরো কোমল। তিনি পাড়াগাঁয়ের মেয়ে, পাড়াগাঁয়ে জন্মিয়া সেইখানে বড় হইয়াছিলেন বটে, কিন্তু শহরের মধ্যে তাহাকে একদিনের জন্য বেমানান দেখায় নাই। শহরে চাঞ্চল্য, সজীবতা এবং আচার ব্যবহারও যেমন তিনি স্বচ্ছন্দে গ্রহণ করিতে পারিয়াছিলেন, জন্মভূমির নিবিড় নিস্তব্ধতা ও মাধুর্যও তেমনি হারাইয়া ফেলেন নাই। এই মাটি যে শেখরের কত বড় গর্বের বস্তু ছিল, সে কথা তাহার মাও জানিতেন না। জগদীশ্বর শেখরকে অনেক বস্তু দিয়াছিলেন, অনন্য সাধারণ স্বাস্থ্য, রূপ, ঐশ্বর্য, বুদ্ধি, কিন্তু এই জননীর সন্তান হইতে পারার ভাগ্যটাকেই যে কায়মনে ভগবানের সবচেয়ে বড় দান বলিয়া মনে করিত। মা বলিলেন, বেশ বলে চুপ করে রইলি যে? শেখর আবার হাসিয়া মুখ নিচু করিয়া বলিল, যা জিজ্ঞেস করলে তাই তো বললুম। মাও হাসিলেন, বলিলেন, কই বললি? রং কেমন, ফর্সা, কার মতো হবে? আমাদের ললিতার মতো? শেখর মুখ তুলিয়া বলিল, ললিতা তো কালো মা, ওর চেয়ে ফর্সা। মুখ চোখ কেমন? তাও মন্দ নয়। তবে কর্তাকে বলি। এবার শেখর চুপ করিয়া রহিল। মা ক্ষণকাল পুত্রের মুখের দিকে চাহিয়া থাকিয়া হঠাৎ জিজ্ঞাসা করিয়া উঠিলেন, হ্যাঁ রে, মেয়েটি লেখাপড়া শিখেছে কেমন? শেখর বলিল, সে তো জিজ্ঞাসা করিনি মা। অতিশয় আশ্চর্য হইয়া মা বললেন, জিজ্ঞেস করিসনি কি রে? যেটা আজকাল তোদের সবচেয়ে দরকারি জিনিস, সেইটাই জেনে আসিসনি? শেখর হাসিয়া বলিল, না মা, ও কথা আমার মনেই ছিল না। ছেলের কথা শুনিয়া এবার তিনি অতিশয় বিস্মিত হইয়া ক্ষণকাল তাহার মুখপানে চাহিয়া থাকিয়া হাসিয়া উঠে বলিলেন, তবে তুই ওখানে বিয়ে করবি না দেখছি। শেখর কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু এই সময় ললিতাকে ঘরে ঢুকিতে দেখিয়া চুপ করিয়া গেল। ললিতা ধীরে ধীরে ভুবনেশ্বরের পিছনে আসিয়া দাঁড়াইল। তিনি বাঁ হাত দিয়া তাহাকে সম্মুখের দিকে টানিয়া আনিয়া বলিলেন, কি মা? ললিতা চুপি চুপি বলিল, কিচ্ছু না মা। ললিতা পূর্বে ইহাকে মাসিমা বলিত, কিন্তু তিনি নিষেধ করিয়া দিয়া বলিয়াছিলেন, তোর আমি তো মাসি হই নে ললিতে, মা হই। তখন হইতে সে মা বলিয়া ডাকিত। ভুবনেশ্বরী তাহাকে বুকের আরো কাছে টানিয়া লইয়া আদর করিয়া বলিলেন, কিচ্ছু না। তবে বুঝিয়া আমাকে শুধু একবার দেখতে এসেছিস? ললিতা চুপ করিয়া রহিল। শেখর কহিল, দেখতে এসেছে, রাঁধবে কখন? মা বলিলেন, রাঁধবে কেন? শেখর আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কে তবে ওদের রাঁধবে মা? ওর মামাও তো সেদিন বলিলেন, ললিতাই রাধাবাড়া সব কাজ করবে। মা হাসিয়া উঠিলেন, বলিলেন, ওর মামার কি, যা হোক একটা বললেই হলো। ওর বিয়ে হয়নি, ওর হাতে খাবে কে? আমাদের বামুন ঠাকুরনকে পাঠিয়ে দিয়েছি, তিনি রাঁধবেন। বড় বৌমা আমাদের রান্নাবান্না করছেন, আমি দুপুরবেলা ওদের বাড়িতে আজকাল খাই। শেখর বুঝিল মা এই দুঃখী পরিবারের গুরুভার হাতে তুলিয়া লইয়াছেন। সে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলিয়া চুপ করিল। মাসখানেক পরে একদিন সন্ধ্যার পর শেখর নিজের ঘরে কোচের ওপর কাত হইয়া একখানে ইংরাজি নভেল পড়িতেছিল। বেশ মন লাগে গিয়াছিল। এমন সময় ললিতা ঘরে ঢুকিয়া বালিশের তলা হইতে চাবি লইয়া শব্দ সারা করিয়া দেরাজ খুলিতে লাগিল। শেখর বই হইতে মুখ না তুলিয়াই বলিল, কি? ললিতা বলিল, টাকা নিচ্ছি। বলিয়া শেখর পড়িতে লাগিল। ললিতা আঁচড়ে টাকা বাঁধিয়া উঠিয়া দাঁড়াইল। আজ সে সাজিয়া গুছিয়া আসিয়াছিল। তাহার ইচ্ছা শেখর চাহিয়া দেখে। কহিল, 10 টাকা নিলুম শেখর দা। শেখর আচ্ছা বলিল, কিন্তু চাহিয়া দেখিল না। অজ্ঞতা সে এটা ওটা নাড়িতে লাগিল, মিছামিছি দেরি করিতে লাগিল, কিন্তু কিছুতেই কোনো ফল হইল না।
তখন ধীরে ধীরে বাহির হইয়া গেল। কিন্তু গেলেই তো চলে না, আবার তাহাকে ফিরিয়া আসিয়া দোরগোড়ায় দাঁড়াইতে হইল। আজ তাহারা থিয়েটার দেখিতে যাইবে। শেখরের বিনা হুকুমে সে যে কোথাও যাইতে পারে না, ইহা সে জানিত। কেহই তাহাকে ইহা বলিয়া দেয় নাই, কিংবা কেন কি জন্য এসব তর্ক কোনোদিন মনে ওঠে নাই। কিন্তু জীবমাত্রেই যে একটা স্বাভাবিক সহজ বুদ্ধি আছে, সেই বুদ্ধি তাহাকে শিখাইয়া দিয়াছিল। অপরে যাহা ইচ্ছা করিতে পারে, যেখানে খুশি যাইতে পারে, কিন্তু সে পারে না। সে স্বাধীনও নয় এবং মামা মামের অনুমতিই তাহার পক্ষে যথেষ্ট নয়। সে দ্বারের অন্তরালে দাঁড়াইয়া আস্তে আস্তে বলিল, আমরা থিয়েটার দেখতে যাচ্ছি। তাহার মৃদু কণ্ঠ শেখরের কানে গেল না, সে জবাব দিল না। ললিতা তখন আরও একটু গলা চড়াইয়া বলিল, সবাই আমার জন্য দাঁড়িয়ে রয়েছে যে। এবার শেখর শুনিতে পাইল। বইখানা এক পাশে নামাইয়া রাখিয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে? ললিতা একটুখানি রুষ্ট হয়ে বলিল, এতক্ষণে বুঝি কানে গেল? আমরা থিয়েটারে যাচ্ছি যে। শেখর বলিল, আমরা কারা? আমি, আন্নাকালী, চারুবালা, তার মামা। মামাটিকে? ললিতা বলিল, তার নাম গিরিন বাবু। 5-6 দিন হলো মুঙ্গেরের বাড়ি থেকে এসেছেন, এখানে বিয়ে পড়বেন। বেশ লোক সে। বাহ, নাম ধাম পেশা এই যে দিব্যি আলাপ হয়ে গেছে দেখছি। তাতে 4-5 দিন মাথার টিকিটি পর্যন্ত দেখতে পাইনি। তাস খেলা হচ্ছিল বোধ করি। হঠাৎ শেখরের কথা বলার ধরন দেখিয়া ললিতা ভয় পাইয়া গেল। সে মনেও করে নাই এরূপ একটা প্রশ্নে উঠিতে পারে। সে চুপ করিয়া রহিল। শেখর বলিল, এ কদিন খুব তাস চলছিল না? ললিতা ঢোক গিলিয়া মৃদু স্বরে কহিল, চারু বললে যে। চারু বললে? কি বললে? বলিয়া শেখর মাথা তুলিয়া একবার চাহিয়া দেখিয়া কহিল, একেবারে কাপড় পরে তৈরি হয়ে আসা হয়েছে। আচ্ছা যাও। ললিতা গেল না, সেইখানেই চুপ করে দাঁড়াইয়া রহিল। পাশের বাড়ি চারুবালা তাহার সমবয়সী এবং সই। তাহারা ব্রাহ্ম। শেখর ওই গিরিনকে ছাড়া তাহাদের সকলকেই চিনিত। গিরিন 5-7 বছর পূর্বে কিছুদিনের জন্য একবার এদিকে আসিয়াছিল। এতদিন বাকিপুরে পড়িত, কলিকাতায় আসিবার প্রয়োজনও হয় নাই, আসেও নাই, তাই শেখর তাহাকে চিনিত না। ললিতা তথাপি দাঁড়াইয়া আছে দেখিয়া বলিল, মিছে দাঁড়াইয়া রহিলে কেন, যাও। বলিয়া মুখের সম্মুখেই বই তুলিয়া লইল। মিনিট 5 চুপ করিয়া থাকার পরে ললিতা আবার আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, যাব? যেতেই তো বললুম ললিতা। শেখরের ভাব দেখিয়া ললিতার থিয়েটারে যাবার স্বাদ লোপ পাইল, কিন্তু তাহার না গেলেও যে নয়। কথা হইয়াছিল সে অর্ধেক খরচ দিবে এবং চারুর মামা অর্ধেক দিবে। চারুদের ওখানে সকলেই তাহার জন্য অধীর হইয়া অপেক্ষা করিতেছে এবং যত বিলম্ব হইতেছে তাহাদের অধৈর্য তত বাড়িতেছে, ইহা সে চোখের ওপর দেখিতে লাগিল, কিন্তু উপায়ও খুঁজিয়া পাইল না। অনুমতি না পাইয়া যাইবে এত সাহস তাহার ছিল না। আবার মিনিট 2-3 নিঃশব্দে থাকিয়া বলিল, শুধু আজকের দিনটি যাব। শেখর বইটি একপাশে ফেলিয়া দিয়া ধমকাইয়া উঠিল, বিরক্ত করো না ললিতা, যেতে ইচ্ছে হয় যাও, ভালো মন্দ বোঝবার তোমার যথেষ্ট বয়স হয়েছে। ললিতা চমকিয়া উঠিল। শেখরের কাছে বকুনি খাওয়া তাহার নতুন নহে। অভ্যাস ছিল বটে, কিন্তু 2-3 বৎসরের মধ্যে এরকম শুনে নাই। ওইদিকে বন্ধুরা অপেক্ষা করিয়া আছে, সেও কাপড় পরিয়া প্রস্তুত হইয়াছে। ইতিমধ্যে টাকা আনিতে আসিয়া এই বিপত্তি ঘটিয়াছে। এখন তাহাদের কাছেই বা সে কি বলিবে? কোথাও যাওয়া আসা সম্বন্ধে আজ পর্যন্ত তাহার শেখরের তরফ হইতে অবাধ স্বাধীনতা ছিল। সেই জোরে সে একেবারে কাপড় পরিয়া সাজিয়া আসিয়াছিল।
এখন শুধু যে সেই স্বাধীনতায় এমন রূঢ়ভাবে খর্ব হইয়া গেল তাহা নহে, যে জন্য হইল সে কারণটা যে কত বড় লজ্জার তাহাই আজ তাহার ১৩ বছর বয়সে প্রথম উপলব্ধি করিয়া সে মরমে মরিয়া যাইতে লাগিল। অভিমানে চোখ অশ্রুপূর্ণ করিয়া সে আরো মিনিট ৫ নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া চোখ মুছতে মুছতে চলিয়া গেল। নিজের ঘরে গিয়া ঝিকে দিয়া আন্নাকালীকে ডাকাইয়া আনিয়া তাহার হাতে ১০টা টাকা দিয়া কহিল, তোরা আজ যা কালী, আমার বড় অসুখ করছে, সইকে বলগে, আমি যেতে পারবো না। কালী জিজ্ঞাসা করিল, কি অসুখ সেদ্দি? মাথা ধরেছে, গা বমি বমি করছে, ভারী অসুখ করছে বলিয়া সে বিছানায় পাশ ফিরিয়া শুইল। তারপর চারু আসিয়া সাদাসাদি করিল, পীড়াপাড়ি করিল, মামিকে দিয়া সুপারিশ করাইল, কিন্তু কিছুতেই তাহাকে রাজি করিতে পারিল না। আন্নাকালী হাতে ১০টা টাকা পাইয়া যাইবার জন্য ছটফট করিতেছিল, পাছে এইসব হাঙ্গামায় পড়িয়া যাওয়া হয় না ঘটে, এই ভয়ে সে চারুকে আড়ালে ডাকিয়া টাকা দেখাইয়া বলিল, শেষদির অসুখ করছে, সে নাই গেল চারুদি, আমাকে টাকা দিয়েছে, এই দেখো, আমরা চাই চলো। চারু বুঝিল আন্নাকালী বয়সে ছোট হইলেও বুদ্ধিতে কাহারও খাটা নয়। সে সম্মত হইয়া তাহাকে সঙ্গে করিয়া চলিয়া গেল। চারুবালার মা মনোরমার তাস খেলার চেয়ে প্রিয় বস্তু সংসারে আর কিছুই ছিল না, কিন্তু খেলার ঝোঁক যতটা ছিল দক্ষতা ততটা ছিল না। তাহার এই তরুটি শুধরাইয়া যাইত ললিতাকে পাইলে। সে খুব ভালো খেলিতে পারিত। মনোরমার মামাতো ভাই গিরীন্দ্র আসা পর্যন্ত এ কয়দিন সমস্ত দুপুরবেলা তাহার ঘরে তাসের বিরাট আড্ডা বসিতেছিল। গিরিন পুরুষ মানুষ, খেলে ভালো, সুতরাং তার বিপক্ষে বসিতে গেলে মনোরমার ললিতাকে চাই চাই। থিয়েটার দেখার পরের দিন যথাসময়ে ললিতা উপস্থিত হইল না দেখিয়া মনোরমা ঝিকে পাঠাইয়া দিলেন। ললিতা তখন একটি মোটা খাতায় একখানা ইংরাজি বই হইতে বাংলা তর্জমা করিতেছিল, গেল না। তাহার সই আসিয়াও কিছু করিতে পারিল না। তখন মনোরমা নিজে আসিয়া তাহার খাতাপত্র একদিকে টান মারিয়া সরাই দিয়া বলিলেন, নে ওঠ, বড় হয়ে তোকে জোরজতি করতে হবে না, বরং তাস খেলতেই হবে, চল। ললিতা মনে মনে অত্যন্ত বিপদগ্রস্ত হইয়া কাঁদো কাঁদো হইয়া জানাইল, আজ তাহার কিছুতেই যাবার জো নাই, বরং কাল যাইবে। মনোরমা কিছুতেই শুনলেন না। অবশেষে মামিকে জানাইয়া তুলিয়া লইয়া গেলেন। সুতরাং তাহাকে আজও গিয়া গিরিনের বিপক্ষে বসিয়া তাস খেলিতে হইল, কিন্তু খেলা জমিল না। এদিকে সে এতটুকু মন দিতে পারিল না। সমস্ত সময়টা আর হইয়া রহিল এবং বেলা না পড়িতেই উঠিয়া পড়িল। যাইবার সময় গিরিন বলিল, রাত্রে আপনি টাকা পাঠিয়ে দিলেন, কিন্তু গেলেন না, কাল আবার যাই চলুন। ললিতা মাথা নাড়িয়া মৃদু কণ্ঠে বলিল, না, আমার বড় অসুখ করেছিল। গিরিন হাসিয়া বলিল, এখন তো অসুখ সেরেছে, চলুন, কাল যেতে হবে। না না, কাল আমার সময় হবে না বলিয়া ললিতা দ্রুতপদে প্রস্থান করিল। আজ শুধু যে শেখরের ভয়ে তাহার খেলায় মন লাগে নাই তাহা নহে, তাহার নিজেরও ভারী লজ্জা করিতেছিল। শেখরের বাটির মতো এই বাটিতেও সে ছেলেবেলা হইতে যাওয়া আসা করিয়াছে এবং ঘরের লোকের মতোই সকলের সম্মুখে বাহির হইয়াছে। তাই চারুর মামার সম্মুখেও বাহির হইতে কথা বলিতে প্রথম হইতে তাহার কোনো দ্বিধা হয় নাই। কিন্তু আজ গিরিনের সম্মুখে বসিয়া সমস্ত খেলার সময়টা কেমন করিয়া যেন তাহার কেবলই মনে হইতেছিল, এই কয়েকদিনের পরিচয়ে গিরীন্দ্র তাহাকে একটু বিশেষ প্রীতির চোখে দেখিতেছে। পুরুষের প্রীতির চক্ষু যে এত বড় লজ্জার বস্তু তাহা সে ইতিপূর্বেও কল্পনাও করে নাই। বাড়িতে একবার দেখা দিয়াই সে তাড়াতাড়ি ও বাড়িতে শেখরের ঘরে গিয়া ঢুকিল এবং একেবারে কাজে লাগিয়া গেল। ছেলেবেলা হইতে এ ঘরের ছোটখাটো কাজগুলি তাহাকেই করিতে হয়। বই প্রভৃতি গুছাইয়া তুলিয়া রাখা,
টেবিল সাজাইয়া দেওয়া, দোয়াত কলম ঝাড়িয়া মুছিয়া ঠিক করিয়া রাখা, এ সমস্ত সে না করিলে আর কেহ করিত না। 6-7 দিনের অবহেলায় অনেক কাজ জমিয়া গিয়াছিল। সেই সমস্ত ত্রুটি শেখরের ফিরিয়া আসিবার পূর্বেই নিঃশেষ করিয়া ফেলিতে কোমর বাঁধিয়া লাগিয়া গেল। ললিতা সময় পাইলেই কাছে কাছে থাকিত এবং সে নিজে কাহাকেও পর মনে করিত না বলিয়া এ বাড়িতে তাহাকেও কেহ পর মনে করিত না। 8 বছর বয়সে মা বাপ হারাইয়া মামার বাড়িতে প্রবেশ করিয়াছিল। তখন হইতে সে ছোট বোনটির মতো শেখরের আশেপাশে ঘুরিয়া তাহার কাছে লেখাপড়া শিখিয়া মানুষ হইতেছে। সে যে শেখরের বিশেষ স্নেহের পাত্রী তাহা সবাই জানিত, শুধু সেই স্নেহ যে এখন কোথায় উঠিয়াছে তাহাই কেহ জানিত না, ললিতাও না। শিশুকাল হইতে শেখরের কাছে তাহাকে একইভাবে এত অপর্যাপ্ত আদর পাইতে সবাই দেখিয়া আসিয়াছে যে আজ পর্যন্ত তাহার কোনো আদরই কাহারই চোখের বিষদৃশ বোধ হয় নাই এবং কোনো ব্যবহারই কাহারও দৃষ্টি আকর্ষণ করে না বলিয়াই সে যে কোনোদিন বধূরূপে এই গৃহে প্রতিষ্ঠিত হইতে পারে সে সম্ভাবনাও কাহারও মনে উদয় হয় নাই। ললিতাদের বাড়িতেও হয় নাই, ভুবনেশ্বরীর মনেও হয় নাই। ললিতা ভাবিয়া রাখিয়াছিল কাজ শেষ করিয়া শেখর আসিবার পূর্বেই চলিয়া যাইবে, কিন্তু অন্যমনস্ক ছিল বলিয়া ঘড়ির দিকে নজর করে নাই। হঠাৎ দ্বারের বাহিরে জুতার মশমশ শব্দ শুনিয়া মুখ তুলিয়াই এক পাশে সরিয়া দাঁড়াইল। শেখর ঘরে ঢুকিয়াই বলিল, এই যে, কাল তাহলে ফিরতে কত রাত হলো? ললিতা জবাব দিল না। শেখর একটা গদিয়াটা আরাম চৌকির ওপর হেলান দিয়া শুইয়া পড়িয়া বলিল, ফেরা হলো কখন? 2, 3? মুখে কথা নেই কেন? ললিতা তেমনি চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। শেখর বিরক্ত হইয়া বলিল, নিচে যাও, মা ডাকছেন। ভুবনেশ্বরী ভাঁড়ারের সম্মুখে বসিয়া জল খাবার সাজাইতেছিলেন। ললিতা কাছে আসায় বলিল, ডাকছিলে মা? কই, ডাকেনি তো বলিয়া মুখ তুলিয়া তাহার মুখে পানে চাহিয়া বলিলেন, মুখখানি এমন শুকনে কেন ললিতে? কিছু খাসনি বুঝি এখনো? ললিতা ঘাড় নাড়িল। ভুবনেশ্বরী বলিলেন, আচ্ছা যা, তোর দাদাকে খাবার দিয়ে আমার কাছে আয়। ললিতা খাবার হাতে করিয়া খানিক পরে উপরে আসে দেখিল তখনও শেখর তেমনই ভাবে চোখ বুজিয়া পড়িয়া আছে। অফিসের পোশাকও ছাড়ে নাই, হাত মুখও ধয় নাই। কাছে আসিয়া আস্তে আস্তে বলিল, খাবার এনেছি। শেখর চাহিয়া দেখিল না, বলিল, কোথাও রেখে দিয়ে যাও। ললিতা রাখিয়া দিল না, হাতে করিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। শেখর না চাহিয়াও বুঝিতেছিল ললিতা যায় নাই, দাঁড়াইয়া আছে। মিনিট 2-3 নিঃশব্দে থাকিয়া বলিল, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ললিতা? আমার দেরি আছে, রেখে নিচে যাও। ললিতা চুপ করিয়া দাঁড়াইয়া মনে মনে রাগিতেছিল। মৃদুস্বরে বলিল, থাক, দেরি, আমার নিচে কোনো কাজ নেই। শেখর চোখ চাহিয়া হাসিয়া বলিল, আরে এই যে কথা বেরিয়েছে, নিচে কাজ না থাকে ও বাড়িতে আছে তো, তাও না থাকে তারপরের বাড়িতেও আছে তো। বাড়ি তো তোমার একটি নয় ললিতে। নয়ই তো বলিয়া রাগ করিয়া ললিতা খাবারের থালাটা দুম করিয়া টেবিলে রাখিয়া দিয়া হন হন করিয়া বাহির হইয়া গেল। শেখর চেঁচাইয়া বলিল, সন্ধ্যের পরে একবার এসো। 100 বার আমি ওপর নিচে করিতে পারিনি বলিয়া ললিতা চলিয়া গেল। নিচে আসিবা মাত্রই মা বললেন, দাদাকে তোর খাবার দিয়ে এলি, পান দিয়ে এলি নে? আমার খিদে পেয়েছে মা, আমি আর পারিনি, আর কেউ দিয়ে আসুক বলিয়া ললিতা বসিয়া পড়িল। মা তাহার রুষ্ট মুখের পানে চাহিয়া একটুখানি হাসিয়া বলিলেন, আচ্ছা তুই খেতে বস, ঝিকে পাঠিয়ে দিচ্ছি। ললিতা প্রত্যুত্তর না করিয়া
খাইতে বসিয়া গেল। সে থিয়েটার দেখিতে যায় নাই, তবুও শেখর তাহাকে বকিয়াছিল। এই রাগে সে 4-5 দিন শেখরকে দেখা দেয় নাই। অথচ সে অফিসে চলিয়া গেলে দুপুরবেলা গিয়া ঘরের কাজ করিয়া দিত। শেখর নিজের ভুল বুঝিতে পারিয়া তাহাকে 2 দিন ডাকিয়া পাঠিয়াছিল, তথাপি সে যায় নাই। এ পাড়ার একজন অতিবৃদ্ধ ভিক্ষু মাঝে মাঝে ভিক্ষা করিতে আসিত। তাহার উপর ললিতার বড় দয়া ছিল। আসলেই তাহাকে একটি করিয়া টাকা দিত। টাকাটি হাতে পাইয়া সে যে সমস্ত অপূর্ব এবং অসম্ভব আশীর্বাদ উচ্চারণ করিতে থাকিত, সেইগুলি শুনিতে সে অতিশয় ভালোবাসিত। সে বলিত, ললিতা পূর্বজন্মে তাহার আপনার মা ছিল এবং ইহা সে ললিতাকে দেখিবা মাত্রই কেমন করিয়া চিনিতে পারিয়াছিল। সেই বুড়া ছেলেটি তাহার আজ সকালেই দাঁড়িয়ে আসিয়া উচ্চ কণ্ঠে ডাক দিল, আমার মা জননী কোথায় গো? সন্তানের আহানে আজ ললিতা কিছু বিব্রত হইয়া পড়িল। এখন শেখর ঘরে আছে, সে টাকা আনিতে যায় কি রূপে? এদিকে সেদিকে চাহিয়া মামির কাছে গেল। মামি এইমাত্র ঝির সহিত বকাবকি করিয়া বিরক্ত মুখে রাইতে বসিয়াছিলেন। তাহাকে কিছু না বলিতে পারিয়া সে ফিরিয়া আসিয়া মুখ বাড়াইয়া দেখিল ভিক্ষুক দোরগোড়ায় লাইটে ঠেস দিয়া রাখিয়া বেশ চাপিয়া বসিয়াছে। ইতিপূর্বে ললিতা কখনো তাহাকে নিরাশ করে নাই। আজ শুধু হাতে ফিরিয়া দিতে তাহার মন সরিল না। ভিক্ষুক আবার ডাক দিল। আন্নাকালী ছুটিয়া আসিয়া সংবাদ দিল, শেষদি, তোমার সেই ছেলে এসেছে। ললিতা বলিল, কালী, একটা কাজ কর না ভাই, আমার হাত জোড়া, তুই একটিবার ছুটি গিয়ে শেখরদার কাছ থেকে একটি টাকা নিয়ে আয়। কালী ছুটিয়া চলিয়া গেল। খানিক পরে তেমনি ছুটিয়া আসিয়া ললিতার হাতে একটা টাকা দিয়ে বলিল, এই নাও। ললিতা জিজ্ঞাসা করিল, শেখরদা কি বললে রে? কিছুই না, আমাকে বললে চাপকানের পকেট থেকে টাকা নিতে, আর নিয়ে এলুম। আর কিছু বললে না? না, আর কিচ্ছু না, বলিয়া আন্নাকালী ঘাড় নাড়িয়া খেলা করতে চলিয়া গেল। ললিতায় ভিক্ষুক বিদায় করিল, কিন্তু অন্যদিনের মতো দাঁড়াইয়া থাকিয়া তাহার বাক্যছোড়া শুনিতে পারিল না, ভালোই লাগিল না। এ কয়দিন তাহাদের আড্ডা পূর্ণ তেজে চলিতেছিল। আজ দুপুরবেলা ললিতা গেল না, মাথা ধরিয়াছে বলিয়া শুইয়া রহিল। আজ সত্য সত্যই তাহার ভারী মন খারাপ হইয়া গিয়াছিল। বিকেলবেলা কালীকে কাছে ডাকিয়ে বলিল, কালী, তুই পড়া বলে নিতে শেখরদার ঘরে আর যাস নে? কালী মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ যাই তো। আমার কথা শেখরদা জিজ্ঞেস করে না? না। ও হ্যাঁ হ্যাঁ, পরশু করেছিল। তুমি দুপুরবেলা তাস খেলো কিনা? ললিতা উদ্বিগ্ন হইয়া প্রশ্ন করিল, তুই কি বললি? কালী বলিল, তুমি দুপুরবেলা চারুদিদিদের বাড়ি তাস খেলতে যাও, তাই বললুম। শেখরদা বললে, কে কে খেলে? আমি বললুম, তুমি আর সইমা, চারুদিদি আর তার মামা। আচ্ছা, তুমি ভালো খেলো না চারুদিদির মামা ভালো খেলে শেষদি? সইমা বলে তুমি ভালো খেলো না। ললিতা সে কথাটা জবাব না দিয়া হঠাৎ অত্যন্ত বিরক্ত হইয়া বলিল, তুই অত কথা বলতে গেলে কেন? সব কথায় তোর কথা কওয়া চাই, আর কোনোদিন তোকে আমি কিচ্ছু দেব না, বলিয়া রাগ করিয়া চলিয়া গেল। কালী অবাক হইয়া গেল। তাহার এই আকস্মিক ভাব পরিবর্তনের হেতু সে কিছুই বুঝল না। মনোরমার তাস খেলা 2 দিন বন্ধ হইয়াছে। ললিতা আসে না। তাহাকে দেখিয়া অবধি গিরিন্দর যে আকৃষ্ট হইয়াছিল, তাহা প্রথম হইতেই মনোরমা সন্দেহ করিয়াছিলেন। তাহার সেই সন্দেহ আজ সুদৃঢ় হইল। এই 2 দিন গিরিন কি রকম উৎসুক ও অন্যমনস্ক হইয়াছিল। অপরাহ্নে বেড়াইতে যাইত না, যখন তখন বাড়ির ভিতরে আসিয়া এঘর ওঘর করিত। আজ দুপুরবেলা আসিয়া বলিল, দিদি, আজও খেলা হবে না? মনোরমা বলিলেন, কি করে হবে গিরিন, লোক কই?
না হয় আয়, আমরা তিনজনেই খেলি। গিরিন নিরুৎসাহভাবে বলিল, তিনজনে কি খেলা হয় দিদি? ওই বাড়ির ললিতাকে একবার ডাকতে পাঠাও না। সে আসবে না। গিরিন বিমর্ষ হইয়া জিজ্ঞাসা করিল, কেন আসবে না? ওদের বাড়িতে মানা করে দিয়েছে বোধ হয়, না? মনোরমা ঘাড় নাড়িয়ে বললেন, না, ওর মামা মামি সেরকম মানুষ নয়, সে নিজেই আসে না। গিরিন হঠাৎ খুশি হইয়া বলিল, তাহলে তুমি নিজে একবার গেলেই আসবে। কথাটা বলিয়া ফেলিয়া সে নিজের মনে ভারী অপ্রতিভ হইয়া গেল। মনোরমা হাসিয়া ফেলিলেন, আরে আচ্ছা, তাই যাই বলিয়া চলিয়া গেলেন এবং খানিক পরে ললিতাকে ধরিয়া আনিয়া তাস পাড়িয়া বসিলেন। দুদিন খেলা হয় নাই, আজ অল্প সময়ের মধ্যেই বেশ জমিয়া গেল। ললিতারা জিতিতেছিল। ঘণ্টা দুই পরে সহসা কালী আসিয়া দাঁড়িয়া বলিল, শেষদি, শেখরদা ডাকছেন, জলদি। ললিতার মুখ পাণ্ডুর হইয়া গেল। তাস দেওয়া বন্ধ করিয়া বলিল, শেখরদা অফিসে যাননি? কি জানি, চলে এসেছেন বলিয়া সে ঘাড় নাড়িয়া প্রস্থান করিল। ললিতা তাস রাখিয়া দিয়া মনোরমার মুখপানে চাহিয়া কুণ্ঠিতভাবে বলিল, যাই সইমা। মনোরমা তার হাত ধরিয়া বলিলেন, সে কি রে, আর দুহাত দেখে যা। ললিতা ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, না সইমা, ইনি তাহলে বড় রাগ করবেন, বলিয়া দ্রুত পদে চলিয়া গেল। গিরিন প্রশ্ন করিল, শেখর দাদা আবার কে দিদি? মনোরমা বলিলেন, ওই যে সম্মুখের ফটকওয়ালা বড় বাড়িটা। গিরিন ঘাড় নাড়িয়া বলিল, ও ওই বাড়ি? নবীনবাবুদের ওদের বুঝি আত্মীয় বুঝি? মনোরমা মেয়ের মুখের পানে চাহিয়া একটুখানি হাসিয়া বললেন, ললিতাদের ওই ভিটেটুকু পর্যন্ত বড় আত্মসাৎ করবার ফিকিরে আছেন। গিরিন আশ্চর্য হইয়া চাহিয়া রহিল। মনোরমা তখন গল্প করিতে লাগিলেন, কেমন করিয়া গত বৎসর টাকার অভাবে গুরুচরণ বাবুর মেজ মেয়ের বিবাহ হইতেছিল না। পরে অসম্ভব সুদে নবীন রায় টাকা ধার দিয়া বাড়িখানি বাধা রাখিয়াছেন। এ টাকা কোনোদিন শোধ হইবে না এবং অবশেষে বাড়িটা নবীন রায় গ্রহণ করিবেন। মনোরমা সমস্ত কথা বলিয়া পরিশেষে মন্তব্য প্রকাশ করিলেন, বুড়ার আন্তরিক ইচ্ছা গুরুচরণ বাবুর ভাঙ্গা বাড়িটি ভাঙ্গিয়ে ফেলিয়া ওইখানে ছোট ছেলে শেখরের জন্য একটি বড় রকমের বাড়ি তৈরি করেন। দুই ছেলের দুই আলাদা বাড়ি, মতলব মন্দ নয়। ইতিহাস শুনিয়া গিরিনের ক্লেশ বোধ হইতেছিল। জিজ্ঞাসা করিল, আচ্ছা দিদি, গুরুচরণ বাবুরও তো আরও তো মেয়ে আছে, তাদেরই বা বিয়ে কি করে দেবেন? মনোরমা বললেন, নিজেরই তো আছেন, তাছাড়া ললিতা, ওর বাপ মা নেই, সমস্ত ভারী ওই গরিবের ওপর। বড় হয়ে উঠেছে, এই বছরের মধ্যে বিয়ে না দিলেই নয়। ওদের সমাজে সাহায্য করতে কেউ নেই, জাত নিতে সবাই আছে, আমরা বেশ আছি গিরিন। গিরিন চুপ করিয়া রহিল। তিনি বলিতে লাগলেন, সেদিন ললিতার কথা নিয়েই ওর মামি আমার কাছে কেঁদে ফেললে। কি করে যে কি হবে তার কিছুই স্থির নেই। ওর ভাবনা ভেবেই গুরুচরণ বাবুর পেটে অন্ন জল যায় না। হ্যাঁ গিরিন, মুঙ্গরিতদের কোনো বন্ধু বান্ধব এমন নেই যে শুধু মেয়ে দেখে বিয়ে করে। অমন মেয়ে কিন্তু পাওয়া শক্ত। গিরিন বিষণ্ণভাবে মৃদু হাসিয়া বলিল, বন্ধু বান্ধব আর পাবো কোথায় দিদি, তবে টাকা দিয়ে আমি সাহায্য করতে পারি। গিরিনের পিতা ডাক্তারি করিয়া অনেক টাকা এবং বিশেষ সম্পত্তি রাখিয়া গিয়াছেন, সে সমস্তরই এখন সে মালিক। মনোরমা বলিলেন, টাকা তুই ধার দিবি? ধার আর কি দেব দিদি, ইচ্ছে হয় উনি শোধ দেবেন, না হয় নাই দেবেন। মনোরমা বিস্মিত হইলেন, বলিলেন, তোর টাকা দিয়ে লাভ? ওরা আমাদের আত্মীয় নয়, সমাজেরও লোক নয়, এমনি কে কাকে টাকা দেয়? গিরিন তাহার বোনের মুখের পানে চাহিয়া হাসিতে লাগিল। তারপর কহিল, সমাজের লোক নাই হলেন, বাঙালি তো। ওর একান্ত অভাব, আর আমার বিস্তর রয়েছে। তুমি একবার বলে দেখো না দিদি, উনি যদি নিতে রাজি হন, আমি দিতে পারি। ললিতা তাদেরও কেউ নয়, আমাদেরও কেউ নয়, তার বিয়ের সমস্ত খরচ না হয় আমিই দেব।
এ কথা শুনিয়া মনোরমা বিশেষ সন্তুষ্ট হইলেন না। ইহাতে তাহার নিজের ক্ষতি বৃদ্ধি কিছুই নাই বটে, তথাপি এত টাকা একজন আরেকজনকে দিতেছে দেখিলে অনেক স্ত্রীলোকই প্রসন্ন চিত্তে গ্রহণ করিতে পারে না। চারু এতক্ষণ চুপ করিয়া শুনিতেছিল। সে মহা খুশি হইয়া লাফাইয়া উঠিল, বলিল, তাই দাও মামা, আমি সইমাকে বলে আসছি। তাহার মা ধমক দিয়া বলিলেন, তুই থাম চারু, ছেলে মানুষ, এসব কথায় থাকিস নে, বলতে হয় আমি বলবো। গিরিন বলিল, তাই বলো দিদি। পরশু রাস্তার উপর দাঁড়িয়েই গুরুচরণ বাবুর সঙ্গে একটুখানি আলাপ হয়েছিল। কথাবার্তায় মনে হলো বেশ সহজ সরল লোক। তুমি কি বলো? মনোরমা বলিলেন, আমিও তাই বলি, সবাই তাই বলে। ওর স্বামী স্ত্রী দুজনেই বড় সাদাসিধে মানুষ, সেই জন্যই তো দুঃখ হয় গিরিন। অমন লোকটিকে হয়তো বাড়িঘর ছেড়ে নিরাশ্রয় হতে হবে। তার সাক্ষী দেখলি নে রে গিরিন, শেখরবাবু ডাকছেন বললেই ললিতা কিরকম তাড়াতাড়ি উঠে পালালো। বাড়িশুদ্ধ লোক ওদের কাছে যেন বিক্রি হয়ে আছে। কিন্তু যত খোসামদি করুক না কেন, নবীন রায়ের হাতে গিয়ে একবার যখন পড়েছে, রেহাই পাবে এ ভরসা কেউ করে না। গিরিন জিজ্ঞাসা করিল, তাহলে বলবে তো দিদি? আচ্ছা, জিজ্ঞাসা করব। দিয়ে যদি তুই উপকার করতে পারিস ভালোই তো। বলে একটুখানি হাসিয়া বললেন, আচ্ছা, তোরই বা এত চার কেন গিরিন? চার আর কি দিদি, দুঃখ কষ্টে পরস্পরের সাহায্য করতেই হয় বলিয়া সে ঈষৎ সলজ্জ মুখে প্রস্থান করিল। দ্বারের বাহিরে গিয়াই আবার ফিরিয়া আসিয়া বসিল। তাহার দিদি বলিলেন, আবার বসলি যে? গিরিন হাসি মুখে বলিল, অত যে কাঁদুনি গাইলে দিদি, হয়তো সব সত্যি নয়। মনোরমা বিস্মিত হইয়া বলিলেন, কেন? গিরিন বলিতে লাগিল, ওদের ললিতা যেরকম টাকা খরচ করে সে তো দুঃখীর মতো মোটেই নয় দিদি। সেদিন আমরা থিয়েটার দেখতে গেলুম, ও নিজে গেল না, তবু 10 টাকা ওর বোনকে দিয়ে পাঠিয়ে দিলে। চারুকে জিজ্ঞাসা কর না কিরকম খরচ করে, মাসে 20-25 টাকার কম ওর নিজেই খরচ চলে না যে। মনোরমা বিশ্বাস করিলেন না। চারু বলিল, সত্যি মা, ও সব শেখরবাবুর টাকা। শুধু এখন নয়, ছেলেবেলা থেকে ওই শেখরদারে আলমারি খুলে টাকা নিয়ে আসে, কেউ কিছু বলে না। মনোরমা মেয়ের মুখের দিকে চাহিয়া সন্দিগ্ধভাবে জিজ্ঞাসা করিলেন, টাকা আনে শেখরবাবু জানেন? চারু মাথা নাড়িয়ে বলিল, জানেন, সম্মুখেই চাবি খুলে নিয়ে আসে। গেল মাসে আন্নাকালের পুতুলের বিয়েতে অত টাকা কে দিলে? সবই তো সই দিলে। মনোরমা ভাবিয়া বলিলেন, কি জানি, কিন্তু এ কথাও ঠিক বটে, বুড়োর মতো ছেলেরা অমন চামার নয়। ওরা সব মায়ের ধাত পেয়েছে, তাই দয়া ধর্ম আছে। তাছাড়া ললিতা মেয়েটির নাকি খুব ভালো, ছেলেবার থেকে কাছে কাছে থাকে, দাদা বলে ডাকে, তাই ওকে মায়া মমতাও সবাই করে। হ্যাঁ চারু, তুই তো যাওয়া আশা করিস। ওদের শেখরের এই মাঘ মাসে নাকি বিয়ে হবে, শুনেছি বুড়ো অনেক টাকা পাবে। চারু বলিল, হ্যাঁ মা, এই মাঘ মাসে হবে, সব ঠিক হয়ে গেছে। গুরুচরণ লোকটি সেই ধাতের মানুষ, যাহার সহিত যে কোনো বয়সের লোক অসংকোচে আলাপ করিতে পারে। 2-4 দিনের আলাপে গিরিনের সহিত তাহার এক স্থায়ী সখ্যতা জন্মিয়া গিয়াছিল। গুরুচরণের চিত্তের বা মনের কিছুমাত্র দৃঢ়তা ছিল না বলিয়া তর্কও করিতেও তিনি যেমন ভালোবাসিতেন, তর্কে পরাজিত হইলেও তেমনই কিছুমাত্র অসন্তোষ প্রকাশ করিতেন না। সন্ধ্যার পর চা খাইবার নিমন্ত্রণ তিনি গিরিনকে করিয়া রাখিয়াছিলেন। অফিস হইতে ফিরিতেই তাহার দিবা অবসান হইয়া যাইত। হাত মুখ ধুইয়া বলিতেন, ললিতে, চা তৈরি হলো মা? কালী, যা যা, তোর গিরিন মামাকে একবার ডেকে আন। তারপর উভয়ে চা খাওয়া এবং তর্ক চলিতে থাকিত। ললিতা কোনো কোনো দিন মামার আড়ালে বসিয়া চুপ করিয়া শুনিত। সেদিন গিরিনের যুক্তিতর্ক শতমুখে উচ্চারিত হইতে থাকিত। তর্কটা প্রায়ই আধুনিক সমাজের বিরুদ্ধে হইত। সমাজের হৃদয়হীনতা, অসঙ্গত উপদ্রব এবং অত্যাচার, এ সমস্তই সত্য কথা।
একে তো সমর্থন করিবার বাস্তবিক কিছু নাই, তাহাতে গুরুচরণের উৎপীড়িত অশান্ত হৃদয়ের সহিত গিরিনের কথাগুলা বড়ই খাপ খাইত। তিনি শেষকালে ঘাড় নাড়িয়া বলিতেন, ঠিক কথা গিরিন, কার ইচ্ছে আর না করে নিজের মেয়েদের যথাসময়ে ভালো জায়গায় বিয়ে দিতে, কিন্তু দিই কি করে? সমাজ বলছেন দাও বিয়ে, মেয়ের বয়স হয়েছে, কিন্তু দেবার বন্দোবস্ত তো করে দিতে পারেন না। যা বলেছ গিরিন, এই আমাকে দিয়ে দেখো না কেন, বায়োটুকু পর্যন্ত বন্ধক পড়েছে। দুদিন পরে ছেলে মেয়েদের হাত ধরে পথে গিয়ে দাঁড়াতে হবে। সমাজ তো তখন বলবেন না, এসো আমার বাড়িতে আশ্রয় নাও। কি বলো হে? গিরিন হয়তো চুপ করিয়া থাকিত। গুরুচরণ নিজেই বলিতেন, খুব সত্য কথা, এমন সমাজ থেকে জাত যাওয়াই মঙ্গল। খাই না খাই শান্তিতে থাকা যায়। যে সমাজ দুঃখীর দুঃখ বোঝে না, বিপদে সাহস দেয় না, শুধু চোখ রাঙায় আর গলা চেপে ধরে, সে সমাজ আমার নয়, আমার মতো গরিবেরও নয়। এ সমাজ বড় লোকের জন্য, ভালো তারাই থাক, আমাদের কাজ নাই বলিয়া গুরুচরণ সহসা চুপ করিতেন। যুক্তিতর্কগুলি ললিতা শুধু মন দিয়ে শুনিত না, রাত্রে বিছানায় শুইয়া যতক্ষণ ঘুম না আসিত নিজের মনে বিচার করিয়া দেখিত। প্রতি কথাটি তাহার মনের উপর গভীরভাবে মুদ্রিত হইয়া উঠিতেছিল। সে মনে মনে বলিত, যথার্থই গিরিনবাবুর কথাগুলি অতিশয় ন্যায়সঙ্গত। মামাকে সে অত্যন্ত ভালোবাসিত। সেই মামার সপক্ষে টানিয়া গিরিন যাহাই কিছু বলিত, সমস্তই তাহার কাছে অভ্রান্ত সত্য বলিয়া মনে হইত। তাহার মামা বিশেষ করিয়া তাহারই জন্য ব্যতিব্যস্ত হইয়া উঠিতেছে, অন্ন জল পরিত্যাগ করিতেছে। তাহার নির্বিরোধী দুঃখী মামা তাহাকে আশ্রয় দিয়াই এত ক্লেশ পাইতেছে, কিন্তু কেন? কেন মামার জাত যাবে? আজ আমার বিয়ে দিয়ে কাল যদি বিধবা হয়ে ঘরে ফিরে আসি, তাহলে তো জাত যাবে না। অথচ তফাৎ কিসের? গিরিনের এই সমস্ত কথায় প্রতিধ্বনি সে তাহার ভারাতুরা হৃদয় হইতে বাহির করিয়া আর একবার তন্ন তন্ন করিয়া আলোচনা করিতে করিতে ঘুমাইয়া পড়িত। তাহার মামার হইয়া মামার দুঃখ বুঝিয়া যে কেহ কথা কহিত, তাহাকে শ্রদ্ধা না করিয়া, তাহার মতের সহিত মত না মিলাইয়া ললিতার অন্য কোনো পথ ছিল না। সে গিরিনকে আন্তরিক শ্রদ্ধা করিতে লাগিল। ক্রমশ গুরুচরণের মতো সেও সন্ধ্যার চাপানের সময়টির জন্য অপেক্ষা করিতে থাকিত। পূর্বে গিরিন ললিতাকে আপনি বলিয়া ডাকিত। গুরুচরণ নিষেধ করিয়া বলিয়াছিলেন, ওকে আবার আপনি কেন গিরিন, তুমি বলে ডেকো। তখন হইতে সে তুমি বলিয়া ডাকিতে শুরু করিয়াছিল। একদিন গিরিন জিজ্ঞাসা করিয়াছিল, তুমি চা খাও না ললিতা? ললিতা মুখ নিচু করিয়া ঘাড় নাড়িলে গুরুচরণ বলিয়াছিলেন, ওর শেখরদার বারণ আছে, মেয়ে মানুষের চা খাওয়া সে ভালোবাসে না। হেতু শুনিয়া যে গিরিন সুখী হইতে পারে নাই, ললিতা সেটুকু বুঝিতে পারিয়াছিল। আজ শনিবার, অন্যদিনের অপেক্ষা এই দিনটার সভা ভাঙিতে অধিক বিলম্ব হইল। চা খাওয়া শেষ হইয়া গিয়াছিল। গুরুচরণ আজ আলোচনায় তেমন উৎসাহের সহিত যোগ দিতে পারিতেছিলেন না। মাঝে মাঝে কি একরকম অন্যমনস্ক হইয়া পড়িতেছিলেন। গিরিন সহজেই তাহার লক্ষ্য করিয়া করিয়া প্রশ্ন করিল, আজ আপনার দেহটা বোধ করি তেমন ভালো নাই। গুরুচরণ হুকাটার মুখ হইতে সরাই লইয়া বলিলেন, কেন, দেহ তো বেশ ভালোই আছে। গিরিন সংকোচের সহিত বলিল, তাহলে অফিসে কি কিছু? না, তাও তো কিছু নয় বলিয়া গুরুচরণ একটু বিস্ময়ের সহিত গিরিনীর মুখের দিকে চাহিলেন। তাহার ভিতরে উদ্বেগ যে বাহির প্রকাশ পাইতেছিল, তাহা এই নিতান্ত সরল প্রকৃতির মানুষটি বুঝিতেই পারেন নাই। ললিতা পূর্বে একেবারেই চুপ করিয়া থাকিত, কিন্তু আজকাল দু একটা কথায় মাঝে মাঝে যোগ দিতেছিল। সে বলিল, হ্যাঁ মামা, আজ তোমার হয়তো মন ভালো নেই। গুরুচরণ হাসিয়া উঠিয়া বলিলেন, ও সেই কথা, হ্যাঁ মা, ঠিক ধরেছিস বটে, আজ আমার সত্যিই মন ভালো নেই। ললিতা ও গিরিন উভয়ে তার মুখপানে চাহিয়া রহিল। গুরুচরণ বলিলেন, নবীনদা সমস্ত জেনে শুনে
গোটা কতক শক্ত কথা পথে দাঁড়িয়ে শুনিয়ে দিলেন। আর তারই বা দোষ কি? 6 মাস হয়ে গেল, একটা পয়সা সুদ দিতে পারলুম না, তা আসল দূরে থাক। ব্যাপারটা ললিতা বুঝিয়াই চাপা দিয়া ফেলিবার জন্য ব্যস্ত হইয়া উঠিল। তাহার কাণ্ডজ্ঞানহীন মামা পাছে ঘরের লজ্জাকর কথাগুলি পরের কাছে ব্যক্ত করিয়া ফেলে, এই ভয়ে সে তাড়াতাড়ি বলিয়া উঠিল, তুমি ভেবো না মামা, সেসব পরে হবে। কিন্তু গুরুচরণ সেদিক দিয়াও গেলেন না, বরং বিষণ্ণভাবে হাসিয়া বলিলেন, পরে আর কি হবে মা? তা নয় গিরিন, আমার এই মাটি চায় তার বুড়ো ছেলেটি যেন কিছু ভাবনা চিন্তা না করে, কিন্তু বাইরের লোকে যে তার দুঃখী মামার দুঃখটা চেয়ে দেখতেই চায় না ললিতে। গিরিন জিজ্ঞাসা করিল, নবীনবাবু আজ কি বললেন? গিরিন যে সমস্ত কথাই জানে ললিতা তাহা জানিত না, তাই তাহার প্রশ্নটাকে অসঙ্গত কৌতূহল মনে করিয়া অত্যন্ত বাকরুদ্ধ হইয়া উঠিল। গুরুচরণ খুলিয়া বলিলেন, নবীন রায়ের স্ত্রী বহুদিন হইতে অজীর্ণ রোগে ভুগিতেছিলেন। সম্প্রতি রোগ কিছু বৃদ্ধি হওয়ায় চিকিৎসকেরা বায়ু পরিবর্তনের ব্যবস্থা করিয়াছেন। অর্থের প্রয়োজন, অতএব এই সময়ে গুরুচরণের সমস্ত সুদ এবং কিছু আসল দিতে হইবে। গিরিন ক্ষণকাল স্থির থাকিয়া মৃদু কণ্ঠে বলিল, একটা কথা আপনাকে বলি বলি করেও বলিতে পারেনি, যদি কিছু না মনে করেন আজ তাহলে বলি। গুরুচরণ হাসিয়া উঠিলেন, বলিলেন, তো আমাকে কোনো কথা বলতে কেউ তো কখনো সংকোচ করে না গিরিন, তা কি কথা? গিরিন বলিল, দিদির কাছে শুনেছি নবীনবাবুর খুব বেশি সুদ, তাই বলি আমার অনেক টাকাই তো অমনি পড়ে রয়েছে, কোনো কাজে আসে না, আর তারও দরকার, না হয় এই ঋণটা শোধ করেই দিন না। ললিতা ও গুরুচরণ উভয়ে আশ্চর্য হইয়া তাহার দিকে চাহিয়া রহিলেন। গিরিন অত্যন্ত সংকোচের সহিত বলিতে লাগিল, আমার এখন তো টাকার বিশেষ কোনো আবশ্যক নাই, তাই যখন আপনার সুবিধে হবে ফিরিয়ে দিলেই চলবে, ওদের আবশ্যক, সেই জন্যই বলেছিলাম যদি। গুরুচরণ ধীরে ধীরে বলিলেন, সমস্ত টাকাটা তুমি দেবে? গিরিন মুখ নিচু করিয়াই বলিল, বেশ তো, তাদের উপকার হয়। গুরুচরণ প্রত্যুত্তরে কি একটা বলিতে যাইতেছিলেন, ঠিক এই সময়ে আন্নাকালে ছুটি আসিয়া পড়িল। শেষদি, জলদি, শেখরদা কাপড় পরে নিতে বললেন, থিয়েটার দেখতে যেতে হবে, বলিয়াই যেমন করিয়া আসিয়াছিল তেমনি করিয়া চলিয়া গেল। তাহার ব্যগ্রতা দেখিয়া গুরুচরণ হাসিলেন। ললিতা স্থির হইয়া রহিল। আন্নাকালী মুহূর্ত পরেই ফিরিয়া আসিয়া বলিল, কই উঠলে না শেষদি, আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি যে। তথাপি ললিতা উঠিবার কোনো লক্ষণ প্রকাশ করিল না। সে শেষ পর্যন্ত শুনিয়া যাইতে চায়, কিন্তু গুরুচরণ কালের মুখের দিকে চাহিয়া একটুখানি হাসিয়া ললিতার মাথায় একটা হাত দিয়া বললেন, তাহলে জামা, দেরি করিস নে, তোর জন্য বুঝি সবাই অপেক্ষা করতে আছে। অজ্ঞতা ললিতাকে উঠিতে হইল, কিন্তু যাইবার পূর্বে গিরিনের মুখের পানে সে যে গভীর কৃতজ্ঞ দৃষ্টি নিক্ষেপ করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল, গিরীন্দ্র তাহা দেখিতে পাইল। মিনিট 10 পরে কাপড় পরিয়া প্রস্তুত হইয়া সে পান দিবার ছুতা করিয়া আর একবার বাহিরে গড়ে নিঃশব্দ পদক্ষেপে আসিয়া প্রবেশ করিল। গিরিন চলিয়া গিয়াছে। একাকী গুরুচরণ মোটা বালিশটা মাথায় দিয়া চোখ বুজিয়া শুইয়া আছেন। তাহার মুদ্রিত চক্ষুর দুই পাশ বহিয়া জল ঝরিতেছে, এ যে আনন্দাশ্রু। ললিতা তাহা বুঝিল বুঝিল বলিয়াই তাহার ধ্যান ভাঙিয়া দিল না। যেমন নিঃশব্দে প্রবেশ করিয়াছিল তেমনি নিঃশব্দে বাহির হইয়া গেল। অনতিকাল পরে সে যখন শেখরের ঘরে আসিয়া উপস্থিত হইল, তখন তাহার নিজের চোখ দুটিও অশ্রুভারে ছলছল করিতেছিল। কালই ছিল না, সে সকলের আগে গাড়িতে গিয়া বসিয়াছিল। একাকী শেখর তাহার ঘরের মাঝখানে চুপ করিয়া দাঁড়াইয়া বোধ করি ললিতার অপেক্ষাতেই ছিল। মুখ তুলিয়া
তাহার জল ভারাক্রান্ত চোখ দুটি লক্ষ্য করিল। সে 8-10 দিন ললিতাকে দেখিতে না পাইয়া মনে মনে অতিশয় বিরক্ত হইয়াছিল, কিন্তু এখন সে তাহা ভুলিয়া উদ্বিগ্ন হইয়া বলিয়া উঠিল, ও কি, কাঁদছ নাকি? ললিতা ঘাড় হেট করিয়া প্রবল বেগে মাথা নাড়িল। এই কয়দিনের একান্ত অদর্শনে শেখরের মনের মধ্যে একটা পরিবর্তন ঘটিতেছিল। তাই সে কাছে সরিয়া আসিয়া 2 হাত দিয়া সহসা ললিতার মুখ তুলিয়া ধরিয়া বলিল, সত্যিই তো কাঁদছ যে, হলো কি? ললিতা এবার নিজেকে আর সামলাইয়া রাখিতে পারিল না। সেইখানে বসিয়া পড়িয়া আঁচলে মুখ ঢাকিয়া কাঁদিয়া ফেলিল। নবীন রায় সমস্ত সুদ আসল করাক্রান্তি গনিয়া লইয়া বন্ধকি কাগজখানা ফিরাইয়া দিয়া বলিলেন, বলি, টাকাটা দিলে কে হে? গুরুচরণ নম্রভাবে কহিলেন, সেটা জিজ্ঞাসা করবেন না দাদা, বলতে নিষেধ আছে। টাকাটা ফেরত পাইয়া নবীন কিছুমাত্র সন্তুষ্ট হন নাই। এটা আশাও করেন নাই, ইচ্ছাও করেন নাই, বরং বাড়িটা ভাঙ্গিয়া ফেলিয়া কিরূপ নতুন অট্টালিকা প্রস্তুত করিবেন তাহাই ভাবিয়া রাখিয়াছিলেন। শ্লেষ করিয়া বলিলেন, তাই এখন নিষেধ তো হবেই ভায়া, দোষ তোমার নয়, দোষ আমার। দোষ টাকাটা ফিরে চাওয়ার, নইলে কলিকাল বলেছে কেন। গুরুচরণ অত্যন্ত ব্যথিত হইয়া বললেন, সে কি কথা দাদা, আপনার টাকা ঋণটাই শোধ করেছি, কিন্তু আপনার দয়ার ঋণ তো শোধ করতে পারিনি। নবীন হাসিলেন। তিনি পাকা লোক, এই সকল কথা বিশ্বাস করিলে গুড় বেচিয়া এত টাকা করিতে পারিতেন না। বলিলেন, সে যদি সত্যি ভাবতে ভায়া, তাহলে এমন করে শোধ করে দিতে না। না হয় একবার টাকাটাই চেয়েছিলাম, সেও তোমারই বউঠানে অসুখের জন্য, আমার নিজের জন্য নয় কিছু। বলি, কত সুদে বন্ধক রাখলে বাড়িটা? গুরুচরণ ঘাড় নাড়িয়া কহিলে, বন্ধক রাখিনি, সুদের কথাও কিছু হয়নি। নবীন বিশ্বাস করলেন না, বললেন, বলো কি, শুধু হাতে? হ্যাঁ দাদা, একরকমই তাই বটে। ছেলেটি বড় সৎ, বড় দয়া শরীর। ছেলেটি কে? গুরুচরণ এই প্রশ্নের জবাব দিলেন না, মৌন হইয়া রহিলেন। যতটা বলিয়া ফেলিয়েছিলেন এতটাও তাহার বলা উচিত ছিল না। নবীন তাহার মনের ভাব বুঝিয়া মৃদু হাসিয়া কহিলেন, যখন নিষেধ আছে তখন কাজ নেই, কিন্তু সংসারে অনেক জিনিসই দেখেছি বলে এইটুকু সাবধান করে দি ভায়া। তিনি যেই হন, এত ভালো করতে গিয়ে শেষকালে যেন ফ্যাসাদে না ফেলেন। গুরুচরণ সে কথায় আর জবাব না দিয়া নমস্কার করিয়া কাগজখানি হাতে করিয়া বাড়ি ফিরিয়া আসিলেন। প্রায় প্রতি বৎসরই ভুবনেশ্বরী এই সময়টায় কিছুদিনের জন্য পশ্চিমে ঘুরিয়া আসিতেন। তাহার অজীর্ণ রোগ ছিল, ইহাতে উপকার হইত। রোগ বেশি নয়। নবীন গুরুচরণের কাছে সেদিন কার্যোদ্ধারের জন্যই বাড়াইয়া বলিয়াছিলেন। যাই হোক, যাত্রার আয়োজন হইতেছিল। সেদিন সকালবেলা একটা চামড়ার তোরঙ্গে শেখর তাহার আবশ্যকীয় শৌখিন জিনিসপত্র গুছাইয়া লইতেছিল। আন্নাকালী ঘরে ঢুকিয়া বলিল, শেখরদা, তোমরা কাল যাবে না? শেখর তোরঙ্গ হতে মুখ তুলিয়া বলিল, কালী, তোর শেষ দিকে ডেকে দে, কি সঙ্গে নেবে টেবে এই সময় দিয়ে যাক। ললিতা প্রতি বৎসর মায়ের সঙ্গেই যাইত, এবারও যাইবে তাহাই শেখর জানিত। কালী ঘাড় নাড়িয়া বলিল, এবার শেষ দিত যাবে না? কেন যাবে না? কালী কহিল, বাহ, কি করে যাবে, মাঘ ফাল্গুন মাসে ওর বিয়ে হবে, বাবা বর খুঁজে বেড়াচ্ছেন যে। শেখর নির্নিমেষ চোখে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। কালী বাড়ির ভিতরে যাহা শুনিয়াছিল উৎসাহের সহিত ফিসফিস করিয়া বলিতে লাগিল, গিরিনবাবু বলছেন যত টাকা লাগে ভালো পাত্র চাই। বাবা আজও অফিসে যাবেন না, খেয়ে দিয়ে কোথায় ছেড়ে দেখতে যাবেন, গিরিনবাবুও সঙ্গে যাবেন। শেখর স্থির হইয়া শুনিতে লাগিল এবং
কেন যে ললিতা আর আসিতে চাহে না তাহার জন্য কতকটা কারণ বুঝিতে পারিল। কালী বলিতে লাগিল, গিরিনবাবু খুব ভালো মানুষ শেখরদা। মেজদির বিয়ের সময় আমাদের বাড়ি জ্যাঠামশাইয়ের কাছে বাধা ছিল, তো বাবা বলেছিলেন আর 2-3 মাস পরেই আমাদের সবাইকে পথে পথে ভিক্ষে করে বেড়াতে হতো। তাই গিরিনবাবু টাকা দিলেন। কাল সব টাকা জ্যাঠামশাইকে বাবা ফিরিয়ে দিয়েছেন। শেষদি বলছিল আর আমাদের কোনো ভয় নেই, সত্যি না শেখরদা? প্রত্যুত্তরে শেখর কিছুই বলিতে পারিল না, তেমনি চাহিয়া রহিল। কালী জিজ্ঞাসা করিল, কি ভাবছ শেখরদা? এইবার শেখরের চমক ভাঙিল। তাড়াতাড়ি বলিয়া উঠিল, কিছু না রে। কালী, তোর শেষ দিকে একবার শিগগির ডেকে দে। বল আমি ডাকছি, যা ছুটে যা। কালী ছুটিয়া চলিয়া গেল। শেখর খোলা তোরঙ্গের দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া বসিয়া রহিল। কোন দ্রব্যে তাহার প্রয়োজন, কোন দ্রব্যে প্রয়োজন নাই, সমস্ত এখন তাহার চোখের সম্মুখে একাকার হইয়া গেল। ডাক শুনিয়া ললিতা ওপরে আসিয়া প্রথমে জানালার ফাঁক দিয়া দেখিল তাহার শেখরদা মেঝের ওপর এক দৃষ্টে মাটির দিকে চাহিয়া স্থির হইয়া বসিয়া আছে। তাহার এরকম মুখের ভাব সে পূর্বে কখনো দেখে নাই। ললিতা আশ্চর্য হইল, ভয় পাইল। ধীরে ধীরে কাছে আসিয়া দাঁড়াইতে শেখর এসো বলিয়া ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইল। ললিতা আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, আমাকে ডাকছিলে? হ্যাঁ বলিয়া শেখর ক্ষণকাল স্থির হইয়া থাকিয়া কহিল, কাল সকালের গাড়িতেই আমি মাকে নিয়ে পশ্চিমে যাচ্ছি। এবার ফিরতে হয়তো দেরি হবে। এই চাবি নাও, তোমার খরচের টাকা কড়িও দেরাজের মধ্যেই রইল। প্রতিবার ললিতাও সঙ্গে যায়। গতবার এই উপলক্ষে সে কি আনন্দে জিনিসপত্র গুছাইয়া লইয়াছিল, এবার সে কাজটা শেখরদা একা করিতেছে। খোলা তরঙ্গের দিকে চাহিবা মাত্রই ললিতার তাহা মনে পড়ল। শেখর তাহার দিক হইতে মুখ ফিরাইয়া লইয়া একবার কাশিয়া গলাটা পরিষ্কার করিয়া বলিল, সাবধানে থেকো। আর যদি কোনো কিছুর বিশেষ আবশ্যক হয় দাদার কাছে ঠিকানা জেনে নিয়ে আমাকে চিঠি লিখো। অতঃপর দুইজনেই চুপ করিয়া রহিল। এবার ললিতার সঙ্গে যাইবে না, শেখর তাহা জানিতে পারিয়াছে এবং তাহার কারণটাও হয়তো শুনিয়াছে মনে করিয়া ললিতার লজ্জায় সংকুচিত হইতে লাগিল। হঠাৎ শেখর কহিল, আচ্ছা যাও এখন, আমাকে আবার এইগুলো গুছিয়ে নিতে হবে। বেলা হলো, আজ একবার অফিসেও যেতে হবে। ললিতা খোলা তরঙ্গের সম্মুখে হাঁটু গাড়িয়া বসিয়া বলিল, তুমি স্নান করো গে, আমি গুছিয়ে দিচ্ছি। তাহলে তো ভালোই হয় বলিয়া শেখর চাবির গোছাটা ললিতার কাছে ফেলিয়া দিয়া ঘরের বাহিরে আসিয়া সহসা থমকিয়া দাঁড়াইয়া বলিল, আমার কি কি দরকার হয় তা ভুলে যাওনি তো? ললিতা মাথা ঝুঁকাইয়া তোরঙ্গের জিনিসপত্র পরীক্ষা করিতে লাগিল। সে কথার কোনো জবাব দিল না। শেখর নিচে গিয়া মাকে জিজ্ঞাসা করিয়া জানিল কালীর সমস্ত সংবাদই সত্য। গুরুচরণ ঋণ পরিশোধ করিয়াছেন, সে কথাও সত্য। ললিতার পাত্র স্থির করিবার বিশেষ চেষ্টা হইতেছে, তাহাও সত্য। সে আর কিছু জিজ্ঞাসা না করিয়া স্নান করিতে চলিয়া গেল। ঘণ্টা 2 পরে স্নানাহার শেষ করিয়া অফিসের পোশাক পরিতে নিজের ঘরে ঢুকিয়া সে সত্যি অবাক হইয়া গেল। এই 2 ঘণ্টা কাল ললিতা কিছুই করে নাই। তোরঙ্গের একটা পাটির ওপর মাথা রাখিয়া চুপ করে বসিয়াছিল। শেখরের পদশব্দে চকিত হইয়া মুখ তুলিয়ায় ঘাড় হেট করিয়া রহিল। তাহার 2 চোখ জবা ফুলের মতো রক্তবর্ণ হইয়াছে, কিন্তু শেখর তাহা দেখিয়াও দেখিল না। অফিসের পোশাক পরিতে পরিতে সহজভাবে বলিল, এখন পারবে না ললিতা, দুপুরবেলা এসে গুছিয়ে রেখো বলিয়া প্রস্তুত হইয়া অফিসে চলিয়া গেল। সে ললিতার রাঙা চোখের হেতু ঠিক বুঝিয়াছিল, কিন্তু
সব দিক বেশ করিয়া চিন্তা না করা পর্যন্ত আর কোনো কথা বলিতে সাহস করিল না। সেদিন অপরাহ্নে মামাদের চা দিতে আসিয়া ললিতা সহসা জড়সড় হইয়া পড়িল। আজ শেখর বসিয়াছিল, সে গুরুচরণ বাবুর কাছে বিদায় লইতে আসিয়াছিল। ললিতা ঘাড় হেট করিয়া দুবাটি চা প্রস্তুত করিয়া গিরিন ও তাহার মামার সম্মুখে দিতেই গিরিন কহিল, শেখর বাবুকে চা দিলে না ললিতা? ললিতা মুখ না তুলিয়াই আস্তে আস্তে বলিল, শেখরদা চা খান না। গিরিন আর কিছু বলিল না। ললিতা নিজের কথা তাহার মনে পড়িয়া গেল। শেখর নিজে এটা খায় না, অপরেও খায়, তাহাও ইচ্ছা করে না। চায়ের বাটি হাতে তুলিয়া লইয়া গুরুচরণ পাত্রের কথা পারিলেন। ছেলেটি বিয়ে পড়িতেছে ইত্যাদি বিস্তর সুখ্যাতি করিয়া শেষে বলিলেন, অথচ আমাদের গিরিনের পছন্দ হয়নি। অবশ্য ছেলেটি দেখিতে তেমন সুশ্রী নয় বটে, কিন্তু পুরুষ মানুষের রূপ আর কোন কাজে লাগে, গুণ থাকলেই যথেষ্ট। কোনো মতে বিবাহটা হইয়া গেলেই গুরুচরণ নিঃশ্বাস ফেলিয়া বাঁচেন। শেখরের সহিত গিরিনের এইমাত্র সামান্য পরিচয় হইয়াছিল। শেখর তাহার দিকে চাহিয়া একটুখানি হাসিয়া জিজ্ঞাসা করিল, গিরিনবাবুর পছন্দ হলো না কেন? ছেলেটি লেখাপড়া করছে, অবস্থাও ভালো, এই তো সুপাত্র। শেখর জিজ্ঞাসা করিল বটে, কিন্তু সে ঠিক বুঝিয়াছিল কেন ইহার পছন্দ হয় নাই এবং কেন ভবিষ্যতেও হইবে না। কিন্তু গিরিন সহসা এ প্রশ্নের উত্তর দিতে পারিল না। তাহার মুখ ঈষৎ রক্তাভ হইল। শেখর তাহাও লক্ষ্য করিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, কাকা, কাল মাকে নিয়ে পশ্চিমে চললুম, ঠিক সময়ে খবর দিতে যেন ভুলে যাবেন না। গুরুচরণ বলিলেন, সে কি বাবা, তোমরাই যে আমার সব। তাছাড়া ললিতার মা উপস্থিত না থাকলে তো কোনো কাজই তো পারবে না। কি বলিস মা ললিতা? বলিয়া হাসি মুখে ঘাড় ফিরাইয়া বলিলেন, সে উঠে গেল কখন? শেখর কহিল, কথা উঠতেই পালিয়েছে। গুরুচরণ গম্ভীর হইয়া বলিলেন, পালাবে বই কি, হাজার হোক জ্ঞান বুদ্ধি হয়েছে তো। বলিয়া সহসা একটি ক্ষুদ্র নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, মা আমার একাধারে যেন লক্ষ্মী সরস্বতী। এমন মেয়ে বহু ভাগ্যে মেলে শেখরনাথ। কথাটা উচ্চারণ করিতেই তাহার শীর্ণ কৃশ মুখের ওপর গভীর স্নেহের একটা স্নিগ্ধ মধুর ছায়াপাত হইল যে গিরিন ও শেখর উভয়ে আন্তরিক শ্রদ্ধার সহিত তাহাকে মনে মনে নমস্কার না করিয়া থাকিতে পারিল না। চায়ের মজলিস হইতে নিঃশব্দে পলাইয়া আসিয়া ললিতা শেখরের ঘরে ঢুকিয়া উজ্জ্বল গ্যাসের নিচে একটা তোরঙ্গ আনিয়া শেখরের গরম বস্ত্রগুলি পাট করিয়া গুছাইয়া রাখিতেছিল। শেখরকে প্রবেশ করিতে দেখিয়া মুখ তুলিয়া তাহার মুখের পানে চাইয়া সে ভয়ের বিস্ময়ে নির্বাক হয়ে রহিল। মকদ্দমায় সর্বস্ব হারিয়া মানুষ যেরকম মুখ করিয়া আদালতে হইতে বাহির হইয়া আসে, এ বেলার মানুষকে যেন ও বেলায় সহসা আর চিনিতে পারা যায় না। এই 1 ঘন্টার মধ্যে তেমনি শেখরকে ললিতা যেন ঠিক চিনিতে পারিল না। তাহার মুখের ওপর সর্বস্ব হারানোর সমস্ত চিহ্ন যেন কে চিহ্নিত করে দিয়াছে। শেখর শুষ্ক কণ্ঠে জিজ্ঞাসা করিল, কি হচ্ছে ললিতা? ললিতা সে প্রশ্নের জবাব না দিয়া কাছে সরিয়া আসিয়া 2 হাতে তাহার একটা হাত লইয়া কাঁদো কাঁদো হইয়া বলিল, কি হয়েছে শেখরদা? কই, কিছুই হয়নি তো, বলিয়া শেখর জোর করে একটু হাসিল। ললিতার করস্পর্শে তাহার মুখে কতকটা সজীবতা ফিরিয়া আসিল। সে নিকটস্থ একটা চৌকির উপর বসিয়া পড়িয়া সেই প্রশ্নই করিল, তোমার হচ্ছে কি? ললিতা কহিল, মোটা ওভারকোটটা সঙ্গে দিতে ভুলেছিলাম, সেইটাই দিতে এসেছি। শেখর শুনিতে লাগিল। ললিতা এতক্ষণে অপেক্ষাকৃত সুস্থ হইয়া বলিতে লাগিল, গতবার গাড়িতে তোমার বড় কষ্ট হয়েছিল। বড় কোট তো অনেকগুলোই ছিল, কিন্তু খুব মোটাসোটা একটাও ছিল না। তাই আমি ফিরে এসেই দোকানে মাপ দিয়ে এইটি তৈরি করেছিলাম।
বলিয়া সে খুব ভারী একটা ওভারকোট তুলিয়া আনিয়া শেখরের কাছে রাখিল। শেখর হাত দিয়ে পরীক্ষা করিয়া বলিল, কই, আমাকে তো বলনি। ললিতা হাসিয়া বলিল, তুমি বাবু মানুষ, তোমাকে বললে কি এত মোটা কোট তৈরি করতে দিতে, তাই বলিনি, তৈরি করে তুলে রেখেছিলাম বলিয়া সেটা যথাস্থানে রাখিয়া দিয়া বলিল, ঠিক তো ওপরেই রইল, তোরঙ্গ খুললেই পাবে, শীত করলে গায়ে দিতে ভুলো না যেন। আচ্ছা বলিয়া শেখর নির্নিমেষ চোখে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া হঠাৎ বলিয়া উঠিল, না, এমন হতেই পারে না। কি হতে পারে না? গায়ে দেবে না? শেখর তাড়াতাড়ি বলিয়া উঠিল, না, সে কথা নয়, অন্য কথা। আচ্ছা ললিতা, মার জিনিসপত্র গোছানো হয়েছে কিনা জানো? ললিতা কহিল, জানি, দুপুরবেলা আমি সে সমস্ত গুছিয়ে দিয়েছি। বলিয়া সে আর একবার সমস্ত দ্রব্য ভালো করিয়া পরীক্ষা করিয়া চাবি বন্ধ করিতে লাগিল। শেখর ক্ষণকাল চুপ করিয়া তাহার দিকে চাহিয়া মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিল, হ্যাঁ ললিতা, আসছে বছর আমার উপায় কি হবে বলতে পারো? ললিতা চোখ তুলিয়া বলিল, কেন? কেন সে আমি টেরই পাচ্ছি ভাই, বলিয়া ফেলিয়ায় নিজের কথাটা চাপা দিবার জন্য শুষ্ক মুখে প্রফুল্লতা টানিয়া আনিয়া বলিল, কিন্তু পরের ঘরে যাবার আগে কোথায় কি আছে না আছে আমাকে দেখিয়ে দিয়ে যেও, নইলে দরকারের সময় কিছুই খুঁজে পাব না। ললিতা রাগিয়া বলিল, যাও। শেখর এতক্ষণে হাসিল, বলিল, যাও তো জানি, কিন্তু সত্য উপায় হবে কি? আমার তো শক্ত আছে 16 আনা, কিন্তু এক করার শক্তি নেই। এসব কাজ চাকর দিয়েও হয় না। এখন থেকে দেখছি তোমার মামার মতো হতে হবে, এক কাপড় এক চাদর সম্বল করে, যা হয় তাই হবে। ললিতা চাবির গোছাটা মেঝের উপর ফেলে দিয়া ছুটিয়া পলাইয়া গেল। শেখর চেঁচাইয়া বলিল, কাল সকালে একবার এসো। ললিতা শুনিয়াও শুনিল না, দ্রুত পদে সিঁড়ি বাহিয়া দোতলায় নামিয়া গেল। বাড়ি গিয়া দেখিল ছাদের এক কোণে চাঁদের আলোয় বসিয়া অন্নাকালী একরাশ গাঁদা ফুল লইয়া মালা গাঁথিতেছে। ললিতা তাহার কাছে গিয়া বসিয়া কহিল, হিমে বসে কি করছিস কালী? কালী মুখ না তুলিয়া বলিল, মালা গাঁথছি, আজ রাত্রে আমার মেয়ের বিয়ে। কই, আমাকে বলিসনি তো? ঠিক ছিল না শেষদি? এখন বাবা পাঁচ দেখে বললেন, আজ রাত্রি ছাড়া আর এ মাসে দিন নেই। মেয়ে বড় হয়েছে, আর রাখতে পারিনি, যেমন তেমন করে বিদায় করছি। শেষদি, 2 টাকা দাও না, জল খাবার আনাই। ললিতা হাসিয়া বলিল, টাকার বেলায় শেষদি, যা, আমার বালিশের নিচে আছে, নিগে যা। হ্যাঁ রে কালী, গাঁদা ফুলে কি বিয়ে হয়? কালী গম্ভীরভাবে বলিল, হয়, অন্য ফুল না পেলে হয়। আমি কতগুলো মেয়ে পার করলুম শেষদি, আমি সব জানি। বলিয়া খাবার আনাইবার জন্য নিচে চলিয়া গেল। ললিতা সেইখানে বসিয়া মালা গাঁথিতে লাগিল। খানিক পরে কালী ফিরিয়া আসিয়া বলিল, আর সকলকেই বলা হয়েছে, শুধু শেখরদাকে বলা হয়নি, যাই বলে আসি, নইলে তিনি দুঃখ করবেন। বলিয়া ও বাড়ি চলিয়া গেল। কালী পাকা গৃহিণী, সমস্ত কাজকর্ম সে সুশৃঙ্খলায় করে। শেখর দাদাকে সংবাদ দিয়া নামিয়ে আসিয়া বলিল, তিনি 1 ছড়া মালা চাইলেন, যাও না শেষদি, শিগগির করে দিয়ে এসো না। আমি ততক্ষণ এদিকে বন্দোবস্ত করি, লগ্ন শুরু হয়ে গেছে, আর সময় নেই। ললিতা মাথা নাড়িয়ে বলিল, আমি পারবো না কালী, তুই দিয়ে আয়। আচ্ছা যাচ্ছি, ওই বড় ছড়াটা দাও, বলিয়া সে হাত বাড়াইল। ললিতা হাতে তুলিয়া দিতে গিয়া কি ভাবিয়া বলিল, আচ্ছা আমি দিয়ে আসছি। কালী গম্ভীর হইয়া বলিল, তাই যাও শেষদি, আমার অনেক কাজ, মরবার ফুরসত নেই। তার মুখের ভাব ও কথার ভঙ্গি দেখিয়া ললিতা হাসিয়া ফেলিল, একেবারে পাকা বুড়ি, বলিয়া হাসিয়া মালা লইয়া চলিয়া গেল। কবাটের কাছে আসিয়া দেখিল শেখর এক মনে চিঠি লিখিতেছে। দোর খুলিয়া পিছনে আসিয়া দাঁড়াইল, তাহাতেও শেখর টের পাইল না। তখন ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া
তাহাকে চমকিত করিয়া দিবার অভিপ্রায়ে সেই মালাছড়াটা সাবধানে শেখরের মাথা গলায় ফেলিয়া দিয়াই চৌকির পিছনে বসিয়া পড়িল। শেখর প্রথমটা চমকিয়া উঠিয়া বলিল, এই কালী। পরক্ষণে ঘাড় ফিরাইয়া দেখিয়া ভয়ানক গম্ভীর হইয়া বলিল, ও কি করলে ললিতা? ললিতা উঠিয়া দাঁড়াইল। শেখরের মুখের ভাবে ঈষৎ শঙ্কিত হইয়া বলিল, কেন, কি? শেখর পূর্ণমাত্রায় গাম্ভীর্য বজায় রাখিয়া বলিল, জানো না কি? কালীকে জিজ্ঞাসা করে এসো, আজকের রাত্রিরে গলায় মালা পরিয়ে দিলে কি হয়। এখন ললিতা বুঝিল। চক্ষের নিমেষে তাহার সমস্ত মুখ ভীষণ লজ্জায় রাঙ্গা হইয়া উঠিল। সে না, কক্ষণো না, কক্ষণো না বলিতে বলিতে ছুটিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। শেখর ডাকিয়া বলিল, যেও না ললিতা, শুনে যাও, বিশেষ কাজ আছে। শেখরের ডাক তাহার কানে গেল বটে, কিন্তু শুনিবে কে? কোথাও সে থামিতে পারিল না। দৌড়িয়া আসিয়া নিজের ঘরের মধ্যে ঢুকিয়া একেবারে চোখ বুজিয়া বিছানায় শুইয়া পড়িল। এই ৫-৬ বৎসর ধরিয়া সে শেখরের ঘনিষ্ঠ সংস্রবে মানুষ হইয়া উঠিয়াছে, কিন্তু কোনো দিন এমন কথা শোনে নাই। একে তো গম্ভীর প্রকৃতির শেখর কখনোই তাহাকে পরিহাস করিত না, করিলেও এত বড় লজ্জাকর পরিহাস যে তাহার মুখ দিয়া বাহির হইতে পারে, ইহা সে তো কল্পনা করিতেও পারিত না। লজ্জায় সংকুচিত হইয়া মিনিট কুড়ি পরে থাকিয়া সে উঠিয়া বসিল। অথচ শেখরকে সে মনে মনে ভয় করিত। তিনি বিশেষ কাজ আছে বলিয়া ডাকিয়াছিলেন, তাই যাইবে কিনা ইহাই ললিতা উঠিয়া বসিয়া ভাবিতেছিল। ও বাড়ির ঝির গলা শোনা গেল, ললিতা দি, কোথায় গা? ছোটবাবু এবার ডাকছেন। ললিতা বাহিরে আসিয়া মৃদুস্বরে বলিল, যাচ্ছি, যাও। ওপরে আসিয়া কপাট ফাঁক করিয়া দেখিল শেখর তখনও চিঠি লিখিতেছে। কতক্ষণ চুপ করিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, কেন? শেখর লিখিতে লিখিতে বলিল, কাছে এসো বলছি। না, ওইখান থেকেই বলো। শেখর মনে মনে হাসিয়া বলিল, হঠাৎ কি একটা কাজ করে ফেললে বলো তো? ললিতা রুষ্ট হয়ে বলিল, যাও আবার। শেখর মুখ ফিরিয়া বলিল, আমার দোষ কি? তুমিই তো করে গেলে। কিছু করিনি, তুমি ওটা ফিরিয়ে দাও। শেখর কহিল, এই জন্যই তো ডেকে পাঠিয়েছি ললিতা, কাছে এসো, ফিরিয়ে দিচ্ছি। তুমি অর্ধেকটা করে গেছো, সরে এসো, আমি সেটা সম্পূর্ণ করে দিই। ললিতা দ্বারের অন্তরালে ক্ষণকাল মৌনভাবে থাকিয়া বলিল, সত্যি বলছি তোমাকে, ওরকম ঠাট্টা করলে আর কোনোদিন তোমার সামনে আসবো না। বলছি ওটা ফিরিয়ে দাও। শেখর টেবিলের দিকে মুখ ফিরিয়া মালাটা তুলিয়া লইয়া বলিল, নিয়ে যাও। তুমি ওইখান থেকে ছুঁড়ে দাও। শেখর ঘাড় নাড়িয়া বলিল, কাছে না এলে পাবে না। তবে আমার কাজ নেই বলিয়া ললিতা রাগ করিয়া চলিয়া গেল। শেখর চেঁচাইয়া বলিল, কিন্তু অর্ধেকটা তো হয়ে থাকলো। থাকে থাক বলিয়া ললিতা যথার্থই রাগ করিয়া চলিয়া গেল। সে চলিয়া গেল বটে, কিন্তু নিচে গেল না। পূর্ব দিকে খোলা ছাদের একান্তে গিয়া রেলিং ধরিয়া চুপ করিয়া দাঁড়াইল। তখন সম্মুখের আকাশে চাঁদ উঠিয়াছিল এবং শীতের পাণ্ডুর জ্যোৎস্নায় চারিদিক ভাসিয়া যাইতেছিল। উপরে স্বচ্ছ নির্মল নীলাকাশ। সে একবার শেখরের ঘরের দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া ঊর্ধ্বমুখে চাহিয়া রহিল। এইবার তাহার চোখ জ্বালা করিয়া লজ্জায় অভিমানে দুই চোখ জলে ভরিয়া গেল। সে এত ছোট নহে যে এসব কথার তাৎপর্য সম্পূর্ণ হৃদয়ঙ্গম করিতে পারে না। তবে কেন তাহাকে এমন মর্মান্তিক উপহাস করা? সে যে কত তুচ্ছ, কত নিচে, এ কথা বুঝিবার তাহার যথেষ্ট বয়স হইয়াছে। সে ঠিক জানে সে অনাথ এবং নিরুপায় বলিয়া
তাহাকে সবাই আদর ও যত্ন করে, শেখরও করে, তাহার জননীও করে। তাহার আপনার বলিতে কেহ নাই। সত্যকার দায়িত্ব তাহার কাহারও উপর নির্ভর করে না বলিয়াই গিরীন্দ্র সম্পূর্ণ পর হইয়াও তাহাকে উদ্ধার করিয়া দিবার কথা তুলিতে পারিয়াছেন। ললিতা চোখ মুদিয়া মনে মনে বলিল, এই কলিকাতার সমাজে তাহার মামার অবস্থা তো শেখরদের কত নিচে। সে আবার সেই মামার আশ্রিত গলগ্রহ। ওইদিকে সমান ঘরে শেখরের বিবাহের কথাবার্তা চলিতেছে। দুদিন আগেই হোক পাছেই হোক, সেই ঘরে একদিন হইবে। এই বিবাহ উপলক্ষে নবীন রায় কত টাকা আদায় করিবেন সেসব আলোচনাও সে শেখরের জননীর কাছে শুনিয়াছে। তবে কেন তাহাকে হঠাৎ আজ এমন করিয়া শেখরদা অপমান করিয়া বসিল? এইসব কথা ললিতা সম্মুখের দিকে শূন্য দৃষ্টিতে চাহিয়া নিজের মনে মগ্ন হইয়া আলোচনা করিতেছিল। সহসা চমকিয়া মুখ ফিরিয়া দেখিল শেখর নিঃশব্দে হাসিতেছে। ইতিপূর্বে যে উপায়ে মালাটা সে শেখরের গলায় পরাইয়া দিয়াছিল, ঠিক সেই উপায়ে সেই গাঁদা ফুলের মালাটা তাহার নিজের গলায় ফিরিয়া আসিয়াছে। কান্নায় তাহার কণ্ঠ রুদ্ধ হয়ে আসিতে লাগিল। তবু সে জোর করিয়া বিকৃত স্বরে বলিল, কেন এমনটা করলে? তুমি করেছিলে কেন? আমি কিছুই করিনি বলিয়া সে মালাটা টান মারিয়া ছিঁড়িয়া ফেলিবার জন্য হাত দিয়াই হঠাৎ শেখরের চোখের দিকে চাহিয়া থমকিয়া গেল। আর ছিঁড়িয়া ফেলিতে সাহস করিল না, কিন্তু কাঁদিয়া বলিল, আমার কেউ নেই বলেই তো তুমি এমন করে আমাকে অপমান করছো। শেখর এতক্ষণ মৃদু মৃদু হাসিতেছিল। ললিতার কথা শুনিয়া অবাক হইয়া গেল। এ তো ছেলে মানুষদের কথা নয়। কহিল, আমি অপমান করছি না তুমি আমাকে অপমান করছো? ললিতা চোখ মুছিয়া ভয়ে ভয়ে বলিল, আমি কই অপমান করলুম? শেখর ক্ষণকাল স্থির থাকিয়া সহজভাবে বলিল, এখন একটু ভেবে দেখলেই টের পাবে। আজকাল বড় বাড়াবাড়ি করছিলে ললিতা। আমি বিদেশ যাবার আগে সেইটাই তোমার বন্ধ করে দিলাম। বলিয়া চুপ করিল। ললিতা আর প্রত্যুত্তর করিল না, মাথা হেট করিয়া দাঁড়াইয়া রহিল। পরিপূর্ণ জ্যোৎস্নাতলে দুজনে স্তব্ধ হইয়া রহিল। শুধু নিচ হইতে কালীর মেয়ের বিয়ের শাঁখের শব্দ ঘন ঘন শোনা যাইতে লাগিল। কিছুক্ষণ মৌন থাকিয়া শেখর কহিল, আর হিমে দাঁড়িয়ে থেকো না, নিচে যাও। যাচ্ছি বলিয়া ললিতা এতক্ষণ পরে তাহার পায়ের নিচে গড় হইয়া প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইয়া আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, আমি কি করব বলে দিয়ে যাও। শেখর হাসিল, একবার একটু দ্বিধা করিল, তারপর দুই হাত বাড়াইয়া তাহাকে বুকের উপর টানিয়া আনিয়া নত হইয়া তাহার অধরে ওষ্ঠাধর স্পর্শ করিয়া বলিল, কিছুই বলে দিতে হবে না ললিতা, আজ থেকে আপনি বুঝতে পারবে। ললিতার সর্বশরীর রোমাঞ্চিত হইয়া কাঁপিয়া উঠিল। সে সরিয়া দাঁড়াইয়া বলিল, আমি হঠাৎ তোমার গলায় মালা পরে দিয়ে ফেলেছি বলেই কি তুমি এরকম করলে? শেখর হাসিয়া মাথা নাড়িয়া বলিল, আজ্ঞে না, আমি অনেকদিন থেকেই ভাবছি, কিন্তু স্থির করে উঠতে পারিনি। আজ স্থির করেছি, কেননা আজই ঠিক বুঝতে পেরেছি তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। ললিতা বলিল, কিন্তু তোমার বাবা শুনলে ভয়ানক রাগ করবেন, মা শুনলে দুঃখ করবেন, এ হবে না। বাবা শুনলে রাগ করবেন সত্যি, কিন্তু মা খুব খুশি হবেন। সে যাই হোক, যা হবার হয়ে গেছে। এখন তুমিও ফেরাতে পারো না, আমিও পারিনে। যাও, নিচে গিয়ে মাকে প্রণাম করোগে। শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পরিণীতার প্রথম পর্ব। পরবর্তী পর্ব শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করুন।